গল্প সত্যটা আড়ালে। লেখনীতে তাসনিম রাইসা। স্বামীকে স্বপ্ন দেখেই প্রেগন্যান্ট। বা তোর এ কথা কোন পাগলে কি বিশ্বাস করবে? বল, কার সাথে পেট বাঁধিয়েছিস? আমার বংশের মান সম্মান কিছু রাখলি না। কথাটা বলেই পেটে লাথি দিয়ে ফ্লোরে ফেলে দিল অধরার শাশুড়ি। অধরা ব্যথায় কুকিয়ে উঠল। কোন রকম পড়া থেকে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, মা বিশ্বাস করুন, আমি যা বলছি সব সত্যি বলছি। আমাকে কোনো ছেলে স্পর্শ পর্যন্ত করেনি। মাসখানেক আগে এক রাতে রাজের সাথে আমার শারীরিক সম্পর্ক হয়। সেদিনটার কথা আমি আজও ভুলতে পারি না। হয়তো সেদিনই রাজের সন্তানের মা হই আমি। রাজের মা অধরার গালে ঠাস করে চর বসিয়ে দিয়ে বলল, ছি, এসব কথা মুখেও আনবি না নষ্টা মেয়ে। এই তুই প্রতিদান দিলি ভালোবাসার। বল, তোকে নিজের মেয়ের প্রতি আদর যত্ন করা আমার অপরাধ ছিল। দুধ গলা দিয়ে আমি কালসাপ পুষেছি। আমার ছেলেটা শুনলে হয়তো মরেই যাবে। আমার ছেলের কি দোষ ছিল? আমার ছেলেটা তো তোকে দু চোখে দেখেনি পর্যন্ত। তার বিশ্বাসের এই প্রতিদান দিলি। বের হয়ে যা। কোনো নষ্টা মেয়ের জায়গা আমার বাড়িতে নেই। অধরার গালে চরটা এতই জুড়ে লাগে, ঠোঁট কেটে ফিরকি দিয়ে রক্ত গড়িয়ে পড়তে লাগে। রক্তমাখা মুখ নিয়ে বলতে লাগে, মা প্লিজ আমাকে তাড়িয়ে দিবেন না। বিশ্বাস করেন আমাকে। অধরা রাজের বাবার পায়ে পড়ে গেল। দু পা ঝাপড়ে ধরে বলল, ও বাবা, আপনি তো জানেন আমি কেমন মেয়ে। আপনি মাকে বলেন আমাকে যেন বের করে না দেয় বাসা থেকে। আমি কোথায় যাব? বিয়ের পর তো একটা মেয়ের স্বামীর বাড়ি আসল ঠিকানা। রাজের বাবা অধরাকে কিছু না বলে রুমে চলে গেল। অধরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এ কি হলো? তুই আমার বাসা থেকে বেরিয়ে যাচ্ছিস না কেন? তোর মতো মেয়ের জায়গা নিষিদ্ধ পল্লীতে, আমাদের মতো বাড়িতে নয়। তোর বাবাকে ফোন করে বলছি যেন তার নষ্টা মেয়েকে আমাদের বাসা থেকে নিয়ে উদ্ধার করে আমাদের। মা প্লিজ বাবাকে এসব কিছু বলবেন না। বাবা এসব শুনতে মরে যাবে। আপনার পায়ে পড়ি মা, আমার বাবাকে কিছু বলবেন না। আমাকে কয়েকটা দিন সময় দেন, আমি নিজেই চলে যাব। কয়েকটা দিন মানে? আর এক মুহূর্ত আমাদের বাড়িতে তোর মতো মেয়ের জায়গা নেই। এমন সময় হঠাৎ রাজের ফোন আসলো। রাজের মা ফোনটা রিসিভ করে বলল, মা কেমন আছো? ভালো আছি বাবা। তুমি কেমন আছো? বাবা ভালো আছি। মা, খুশির খবর আছে, সামনের সপ্তাহে দেশে আসছি। তোমাদের কার কি লাগবে বলে দিও। আচ্ছা মা, তোমার বৌমার জন্য একটা সোনার নেকলেস কিনছি, প্রায় 4 লাখ টাকা দিয়ে। মা, অধরা খুশি হবে না? কি হলো মা, তুমি কোনো কথা বলছো না কেন? রাজের মা কোনো কথা বলছে না। ফোন কানে নিয়ে ফুপিয়ে কান্না করে দিল। মা, তুমি কাঁদছো কেন? অধরার কিছু হয়েছে? বলো, অধরা কি অসুস্থ? মা, বলো না আমার অধরার কি হয়েছে। রাজের মা কিভাবে বলবে অধরা অন্ধসত্ত্বা? রাজ শুনে সহ্য করতে পারবে না। কি হলো মা, প্লিজ বলো, তুমি কি হয়েছে অধরার? অধরার ফোনটা সুইচ পাচ্ছি। মা, অধরাকে ফোনটা দাও। রাজের মা চোখের পানি মুছতে মুছতে বলল, বাবা, তোর অধরা আর তোর নেই। তোর অধরা এখন অন্যের সন্তানের মা হতে যাচ্ছে। মা চুপ করো, তোমাদের কোথাও ভুল হচ্ছে, আমার অধরা আমাকে ঠকাতে পারে না। বলো মা, তোমরা মিথ্যা বলছো। বলো আমি স্বপ্ন দেখছি। বলো না মা। না বাবা, সব সত্যি বলছি। দুদিন আগে যাকে রুমে সেন্সলেস হয়ে পড়ে যায় বৌমা, তখন তোর বাবা ডাক্তারে নিয়ে যায়। ডাক্তার কিছু টেস্ট রিপোর্ট দেখে বলে তোর বৌমা হতে চলছে। প্রথমে আমরা বিলিভ করিনি। অন্য ক্লিনিকে নিয়ে আবার প্রেগন্যান্সি টেস্ট করি, পজিটিভ আসে। মা, এমন কিছু শোনার আগে মরণ হলো না কেন আমার মা? মা, অধরাকে ফোনটা দিবে। কেন আমার সাথে এমন করলো? একটাবার জিজ্ঞেস করে দেখবো। রাজের মা অধরার হাতে ফোনটা দিয়ে বলল, কথা বলো। অধরা ফোনটা হাতে নিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কেমন আছেন? খুব ভালো আছি। আচ্ছা অধরা, একটাবার আমার কথা ভাবলে না? কিভাবে পারলে আমার জায়গায় অন্য কাউকে বসাতে? কি অপরাধ ছিল আমার? আমি তো তোমাকে সামনাসামনি একটিবার দেখিনি পর্যন্ত। অধরা কি বলবে বুঝতে পারছে না,
তাই চুপচাপ চোখের পানি মুছছে। কি হলো কলিজা, কথা বলো। আমার কি অপরাধ ছিল? জানো, তোমার জন্য সোনার নেকলেস কিনেছি। আশা ছিল নিজ হাতে পরিয়ে দিব। রাজ, প্লিজ আমার সাথে কথা বলো না। আমি খারাপ। আমি তোমার স্ত্রী হওয়া যোগ্য না। আমি অন্য ছেলের সাথে ছিলাম। কথাগুলো বলে ফোনটা কেটে দিয়ে কাঁদতে লাগলো অধরা। রাজের মা অধরার হাত থেকে ফোনটা নিয়ে বলল, এই তোর মতো চরিত্রহীন মেয়ে যেন আমার ছেলে বাড়ি আসার আগেই চলে যায়। মা, আমি কোথায় যাব? বাবা এসব জানতে পারলে মরেই যাবে। এতই যখন ভাবিস, পেট বাঁধিয়েছিস কেন? বল, কার সাথে পেট বাঁধিয়েছিস? অধরা আর কিছু বলল না, তার রুমে চলে গেল। সে জানে যতই সত্যিটা বলুক কেউ বিশ্বাস করবে না। রাত্রিবেলা অধরা বিছানায় শুয়ে শুয়ে ভাবছে রাত দেশে এসে কি করবে। সে কি সবার মতো তার কথা অবিশ্বাস করবে? রাজ তো বলেছিল আমাকে সে অনেক ভালোবাসে, বিলিভ করে আমায়। অধরা আর সারা রাত ঘুমাতে পারল না। এদিকে দুদিন পর রাজ দেশে আসলে সবাই রাজকে রিসিভ করতে বিমানবন্দরে যায় করতে, কিন্তু অধরাকে যেতে দেওয়া হয়নি। রাজবাসায় আসতে আসতে রাত হয়ে যায়। রাজবাসায় এসেই তার মাকে বলে, মা, অধরা কই? কই থাকবে, নশা তার ঘরে আছে নাকি নাগরের সাথে ভাগছে কে জানে। নাগরের সাথে ভাগলেও হয়তো মনকে মানাতে পারতাম। নশাটা বলেও না কার সাথে পেট বাঁধিয়েছে। বলে কি স্বপ্ন দেখে নাকি গর্ভবতী হয়েছে। মা, চুপ করো তো। অধরা জানালার ফাঁক দিয়ে রাজকে রুম থেকে দেখছে আর চোখের পানি ঝরাচ্ছে। ভালোবাসার মানুষরা চোখের সামনে থাকতেও তার সামনে যাওয়ার অধিকারটুকু নেই। এর চেয়ে কষ্টের আর কি হতে পারে। রাজ ডিনার শেষ করে রাত প্রায় 11টার দিকে অধরার রুমে নক করতেই অধরার বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। অধরা ভয়ে ভয়ে দরজা খুলে দিল। রাজ ঘরে প্রবেশ করতেই পায় যখনই সালাম করবে তখনই রাজ সরে গেল। রাজ যেখানে দাঁড়িয়ে ছিল অধরা ঠিক সেই জায়গাটা সালাম করে নিল। অধরা রাজের দিকে তাকাতে পারছে না। এই প্রথমবার রাজকে এতটা কাছ থেকে দেখছে। বিয়েটা 6 মাস আগে হলেও বাসরটাও হয়নি। এদিকে অধরা প্রেগন্যান্ট। সে রাজকে কিভাবে বলবে সত্যিটা? নীরবতা ভেঙে রাজই বলল, অধরা, বলতে পারো আমি কি অপরাধ করেছিলাম যার জন্য এত বড় কষ্ট আমাকে দিলে? বিয়ের আগে প্রেম পর্যন্ত করিনি। সবটুকু ভালোবাসা আমার স্ত্রীর জন্য রেখেছিলাম। আর সেই তুমি আমার অর্বত মানেছি। আমি কিছু ভাবতে পারছি না। তুমি তো বলেছিলে আমাকে ভালোবেসে ফেলছো বিয়ের পর। রাজ, তুমি বিলিভ করো স্বপ্নে তোমার সাথে শারীরিক সম্পর্ক হয় আর হয়তো সেজন্য আমি মা হতে যাচ্ছি। রাজ আর তার রাগ সামলে রাখতে পারল না, ঠাস করে অধরার গালে চর বসিয়ে দিল। অধরা চর খেয়ে বিছানায় পড়ে গেল। রাজ কাঁদতে কাঁদতে বলল, জানো অধরা, যেদিন মাই মুখে তোমার পিক দেয় সেদিন প্রথম দেখায় তোমাকে ভালোবেসে ফেলি। সে থেকে বিয়ে নিয়ে প্রতিদিন দিন গুনতাম। কবে দেশে ফিরবো, কবে তোমাকে বাস্তবে ছুঁয়ে দেখতে পারবো। আমার পবিত্র ভালোবাসা তুমি এভাবে মারিয়ে যাবে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। তুমি যদি কাউকে ভালোবাসতে তাহলে আমার জীবনটা কেন নষ্ট করলে? একটাবার আমাকে বলতে আমি নিজে তার কাছে তোমাকে তুলে দিতাম। কথাগুলো বলে রাজ ছোট্ট বাচ্চার মতো কাঁদতে লাগলো। অধরা রাজের চোখের পানি মুছে দিয়ে বলল, প্লিজ বিলিভ করো আমি পুত পবিত্র, অন্য কোন পুরুষ আমাকে স্পর্শ করেনি। সত্যিটা আল্লাহ জানে। আমি যা বলছি সব সত্যি বলছি। প্লিজ চুপ কর চরিত্রহীন। তোর এই ড্রামা পৃথিবীর কোন মানুষ বিলিভ করবে? স্বপ্নে দেখেই কেউ গর্ভবতী হয়। তোর যৌবনের চাহিদা আজ মেটাবো। তোর তো ভালোবাসা দরকার ছিল না, শরীর দরকার ছিল। কথাটা বলে অধরাকে ধাক্কা দিয়ে একদম খাড়ে ফেলে দিল। মুহূর্তের মাঝে যেন রাজ হিংস্র পশুতে পরিণত হলো। অধরার গায়ের শাড়িটা একটানে খুলে ফেলে ঠোঁট দুটি অধরার অশ্বদয়ে মিলিয়ে দিল। অধরা বাধা দিতে গিয়েও পারল না। কাকে বাধা দিবে? নিজের স্বামীকে কিভাবে বাধা দিবে? নিজেকে উৎসর্গ করে দিল রাজের কাছে। রাজে অত্যাচার অধরা সহ্য করতে পারছে না। নীরবে কয়েক ফোঁটা চোখে জল গড়িয়ে পড়ল। রাজ একটা সময় রাজের চাহিদা মিটে গেলে অর্ধনগ্ন অধরাকে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দিল।
অধরা নিজের শরীর নিয়ে নড়তে পারছে না। কোনোরকম শাড়িটা গায়ে জড়িয়ে নিয়ে খাটের একপাশে যখন শুতে যাবে তখন রাজ বলল, তোর মতো চরিত্রহীন মেয়ে আমার পাশে শুবি না। আজকের রাতটাই তোর শেষ রাতে বাড়িতে। কাল তুই বাসা থেকে বের হয়ে যাবি। যার সাথে পেট বাঁধিয়েছিস তার কাছে। কথাগুলো বলে একটা বালিশ আর চাদর ছুঁড়ে মারল। অধরা ফ্লোরে শুয়ে পড়ল, তার ঘুম আসছে না। বারবার চিৎকার করে বলতে ইচ্ছে হচ্ছে আল্লাহকে যে কেন তার জীবন নিয়ে খেয়েছে। ছোটবেলায় মাকে নিয়ে গেছে, আর এখন স্বামীকে আলাদা করে দিচ্ছে। অধরার চোখের পানিতে বালিশ ভিজে যাচ্ছে। বারবার মনে পড়ছে সে রাতের কথা। টিপটাপ বৃষ্টি। অধরা ঘুমিয়ে গেছে প্রায়। মাঝরাতে কারো গরম নিঃশ্বাসে তার ঘুম ভেঙে যায়। অধরা চোখ মেলেই দেখে রাজ। রাজ হঠাৎ দেখে চমকে যায় সে। রাজ অধরাকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই অধরার ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দেয়। সারা গায়ে ভালোবাসার স্পর্শ এঁকে দেয়। আস্তে আস্তে অধরার গা থেকে সব কাপড় সরিয়ে নেয়। এমন সময় অধরার হাত লেগে খাটের কাছে রাখা গ্লাস পরে ভেঙে যায়। রাজ সেদিকে ভ্রুক্ষেপ না করে অধরাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। অধরা লজ্জায় চোখ বন্ধ করে ফেলে। রাজের কাছে অধরাকে নিজেকে বিলিয়ে দেয়। রাজ অধরার বুকে ঘুমিয়ে যায় এক পর্যায়ে। সকালে দরজায় নক করার শব্দে অধরার ঘুম ভাঙে। চোখ খুলে দেখে রাজ তার বুকে নেই। পরনের কাপড় সব ঠিকঠাক। রাতে হাত নেড়ে কাচের যে গ্লাসটা ভেঙে যায় সেটাও ক্ষত অবস্থায় আছে। দরজার ভেতর থেকে আটকানো। অধরা নিজের মাথায় নিজেই হাত দিয়ে থাপ্পড় দেয় আর মনে মনে বলে, আজকে রাতে যে এমন স্বপ্ন দেখবো ভাবতেও পারি না। এসব ভাবতে ভাবতে রাত 2টা বেজে যায়। তবুও অধরার ঘুম আসছে না। বুকের ভেতরটা ফেটে যাচ্ছে। হঠাৎ অধরা বুঝতে পারল কে যেন তার বুকের উপর চড়ে বসছে। বিছানার দিকে তাকিয়ে দেখে রাজ সেখানে নেই। অধরা চেয়ে দেখে তার বুকে যে মানুষটা সেই রাজ। ভয় হাত পা কাঁপছে অধরার। কি হলো, খুব ভয় করছে। আচ্ছা, আমাকে ঠকাতে তোর একটাবার বুক কাঁপলো না? আজ তোরও শেষ দিন। কথাগুলো বলে গলায় ছুরি ধরল। অধরা ছলো ছলো চোখে তাকিয়ে আছে রাজের দিকে। খানিক পর বলল, কি হলো, ছুরি ধরে আছো কেন? চালিয়ে দাও তুমি। আমি আর বাঁচতে চাই না। রাজ ছুরিটা ফেলে দিয়ে হাউমাউ করে কেঁদে উঠল। রাজের কান্না দেখে অধরার বুকের ভেতরটা যেন তুলপার হয়ে যাচ্ছে। অধরা রাজের চোখের পানি মুছে দিতে গেলেই রাজ অধরার হাতটা সরিয়ে দিয়ে বলল, তোমার মতো নশা মেয়ে যেন আমাকে না ছুঁই। রাজ, বিলিভ করো, আমি তোমার সাথে একটি কথাও মিথ্যা বলিনি। আমার সন্তানের বাবা তুমি। তোমার সাথেই স্বপ্নে আমার শারীরিক সম্পর্ক হয়েছে। রাজ অধরার গালে ঠাস করে চর বসিয়ে দিয়ে বলল, চুপ কর। তোর মুখটা আমার দেখতে ইচ্ছে করছে না। আর কত ড্রামা করবি আমার সাথে? অধরা আর কিছু বলল না। পরের দিন সকাল হতেই এক কান দু কান হতে পুরো এলাকা অধরার গর্ভবতী হওয়ার কথা ছড়িয়ে পড়ল। এলাকার সবাই ছি ছি করতে লাগলো। রাজের মা অধরাকে বলল চলে যেতে। ঠিক সময়ে ডিভোর্স লেটার বাসায় পৌঁছে যাবে। আর তোমার বাবাকে বলছি কলঙ্কিনী মেয়েকে যেন বাসায় নিয়ে যায়, নয়তো কোনো পতিতাপল্লীতে রেখে যায়। মা প্লিজ, বাবাকে এসব কিছু বলবেন না। বাবা এসব শুনলে সহ্য করতে পারবে না। যখন করছিস তখন এসব ভাবতে পারলি না? বল, তোকে নিজের মেয়ের মতো দেখিনি। আর তুই কিনা, কখনো তোকে রেখে খেয়েছি? ছোট বাচ্চার মতো তোকে মুখে তুলে তুলে খাইয়ে দিয়েছি। আর সেই তুই কিনা আমাদের মুখে চুনকালি মেখে দিলি। অধরা তার শাশুড়ির পা দুটি ঝাপটে ধরে বলল, মা, আমাকে বিলিভ করেন। আমি কোনো খারাপ কাজ করিনি। আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি। আমাকে আপনাদের বাড়ি থেকে বের করে দিবেন না। আপনার পায়ে পড়ি মা। রাজের মা অধরাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। অধরা এবার রাজের পা ধরে বলতে লাগলো, আমাকে বের করে দিও না। তোমার বউ না, তোমার বাড়ির কাজের মেয়ে হয়ে বাঁচতে দাও আমাকে। রাজ অধরাকে লাথি দিয়ে পা থেকে ছাড়িয়ে নিয়ে বলল, তোর মতো নশাকে আমি কিভাবে জায়গা দেই? আমি তোর মুখ দেখতে চাই না।
তুই যদি বাড়ি থেকে না যাস তাহলে আমার মরা মুখ দেখবি। অধরা আর কিছু বলল না। সে জানে তার কথা পৃথিবীর কেউ বিশ্বাস করবে না, রাজও না। তাই বাসা থেকে বের হওয়ার আগে বলল, রাজ একদিন আল্লাহ হয়তো সত্যিটা প্রকাশ করবে, সেদিন আমাকে খুঁজবে পাবে না। আর মা, বাবা, আমি ছোটবেলায় মাকে হারিয়ে মা পেয়েছিলাম, বাবাকে রেখে আরেকটা বাবা পেয়েছিলাম। আমি জানি আমি আপনাদের কতটা কষ্ট দিয়েছি, পারলে আমাকে ক্ষমা করবেন। কথাগুলো বলে বের হয়ে গেল বাসা থেকে। রাস্তায় বের হতেই মোড়ের টুঙ্গের দোকানটাতে বসে থাকা কয়েকটা ছেলে বলল, একদিন আমাদের ডেকো, আমরা খুব ভালো পারি। অধরা কান্না আর থামছে না। আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে সিএনজি করে বাসায় ফিরল। বাসায় প্রবেশ করতেই দেখলো বাড়ি ভর্তি অনেক মানুষ। বুকের ভেতরটা কেমন করে উঠল। আর একটু কাছে যেতেই দেখলো তার বাবাকে ফ্লোরে শুইয়ে রাখা হয়েছে। অধরাকে দেখেই তার সৎ মা বলল, এই যে কলঙ্কিনী এসেছে, তোর জন্যই তোর বাবা মারা গেছে আত্মহত্যা করে। কাল যখন জানতে পেয়েছে তার পেয়ে একটা নষ্টা। সমাজের মানুষ যখন এটা সেটা বলছে, সে আর নিতে পারেনি। রাগে দুঃখে অভিমানে মারা গিয়েছে। তোর জন্য আমি আমার স্বামীকে হারিয়েছি। অধরা তার সৎ মায়ের কথায় ঠাস করে ফ্লোরে বসে পড়ল। মাথাটা কেমন যেন ঘুরছে। আল্লাহ তার সাথে কেন এমন খেলা খেলছে বুঝতে পারছে না। অধরা তার বাবাকে দেখতে গেলে তার সৎ বোন তিশা বলল, কলঙ্কিনী, তুই আমার বাবাকে ছুবি না। তোর জন্য আমার বাবা মারা গেছে, তুই বের হয়ে যা। তিশা, একটু বাবার মুখটা দেখতে দে, দেখেই চলে যাব। না, তোর মতো মেয়ে আমার বাবাকে দেখতে পারবে না। আপনারা কি দেখছেন বের করে দিচ্ছেন না কেন এই মেয়েকে? এই মেয়ের জন্য বাবা মারা গেছে। আমার মাকে হতে হয়েছে বিধবা। অধরার খুব করে ইচ্ছে করছে তার বাবার পা দুটি ধরে চিৎকার করে কান্না করতে। কেন তাকে রেখে চলে গেল? কি হলো, যাচ্ছিস না কেন? অধরাকে টেনে হিঁচড়ে বাড়ির বাহিরে বের করে দেওয়া হলো। বাড়ির ভেতরে কেউ ঢুকতে দিল না। বিকেল বেলা যথাসময়ে অধরার বাবার দাফন সম্পূর্ণ হয়ে যায়। অধরা তবুও বাড়ির দরজায় বসে আছে। তিশা অধরাকে দেখে বলল, এই তুই যাচ্ছিস না কেন? তুই আর এই বাড়িতে কোনোদিন আসবি না। বোন, আমার একটা অনুরোধ রাখবি। চুপ, তোর নশা মুখে আমাকে বোন ডাকবি না। বল, কিসের অনুরোধ? আমি আমার রুম থেকে মায়ের ছবিটা নিয়ে চলে যাব, আর কিছু নিব না। আচ্ছা, যা। অধরা বাড়ির ভেতরে গিয়ে তার রুম থেকে তার মায়ের ছবিটা নিয়ে যখন বের হবে ঠিক তখনই দেখতে পেল একটা ডায়েরি খাটের এক কোনায়। ডায়েরির ভেতর থেকে একটা ছবি বের হয়ে আছে। অধরা কিছু না ভেবেই ডায়েরিটা বের করলো। ডায়েরির প্রতিটি পাতায় পাতায় প্রেম কাহিনী লেখা। ছবিটা যে পাতায়, সে পাতায় স্পষ্ট দেখতে পেল তার বোনের বিয়ের ছবি, তাও রাজের সাথে। আমেরিকায় পড়ালেখা চলাকালীন দুজন দুজনকে বিয়ে করে। অধরার হাত পা কাঁপছে। রাজ আর তিশা তাহলে স্বামী স্ত্রী? তাহলে কেন রাজ তাকে বিয়ে করলো? কেন তার সুন্দর জীবনটা নষ্ট করলো? এদিকে তিশা বলতে লাগলো, এই তোর কতক্ষণ লাগবে, বের হবি। অধরা আর দেরি না করে তার মায়ের ছবিটার সাথে বাবার ছবিটা নিয়ে ডায়েরিটা যেখানে ছিল সেখানে রেখে দিল। অধরা বাসা থেকে বের হতেই অধরার সৎ মা বলল, এই নশা মহিলার নশা মেয়ে, তোর জন্য আজকে তিশার বাবা মারা গেল। তোর জন্য আমার সাদা শাড়ি পরতে হলো। তোর মতো কলঙ্কিনীর মুখ যেন আমি আর কোনোদিন না দেখি। তুই মেয়ে নামে কলঙ্ক, তোর জন্য তোর জন্মদাতা বিষ খেয়ে আত্মহত্যা করেছে। কতটা কষ্ট পেলে একটা মানুষ আত্মহত্যা করে জানিস? দোয়া করি তোর মতো নশা মেয়ে যেন কোনো শত্রুর ঘরেও না হয়। আজকের পর থেকে তুই এই বাড়ির কেউ না। তোর জন্য এই বাড়ির দরজা চিরদিনের জন্য বন্ধ। অধরা চোখের পানি মুছে বলল, মা, আমি নশা না। আর নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা, সবকিছু শুনেন ও দেখেন। তিনি সত্যিটা একদিন না একদিন ঠিকই প্রকাশ করবে। আর আমি কোনোদিন আপনাদের এই মুখ দেখাতে আসবো না। আর তিশা বোন, দোয়া করি আল্লাহ যেন তোকে সুখে রাখে। ভালো থাকিস, আমি তোকে কোনোদিন অভিশাপ দিব না। বিশ্বাস কর, কোনোদিন তোকে সৎ বোন ভাবিনি।
আর মাকেও সৎ মা ভাবিনি। ভালো থাকিস, মায়ের যত্ন নিস। কথাগুলো শেষ করেই অধরা বাড়িটা আরেকবার পরখ করে নিল। এদিকে মাগরিবের আজান হয়ে গেল। চারিদিকে অন্ধকার হতে শুরু করলো, ঠিক অধরার জীবনের মতো। কত স্মৃতি না মনে পড়ছে। বাবার মুখটা বারবার ভেসে উঠছে চোখে। বাবাকে শেষবারের মতো দেখা হলো না যে তার। কি ভাগ্য নিয়ে না জন্মেছিল সে। জন্মের সাথে সাথে জন্মদাত্রী মাটাও তাকে ছেড়ে চলে গেল। বিয়ের পর স্বামীর বুকে একটা রাত কাটানো হলো না। তার আগে কলঙ্কের বোঝা মাথায় নিয়ে বের হয়ে আসতে হলো। বিপদে যে বাবা বটবৃক্ষের মতো ছায়া দিত, সে বাবা আত্মহত্যা করলো শুধু তারই জন্য। রাত বাড়তে থাকলো। রাতের বাড়ার সাথে ভয়টাও বাড়তে লাগলো। কোথায় যাবে, কোথায় থাকবে। কোনো বান্ধবীও তার সাথে কথা বলছে না। সবার এক কথা, কোনো কলঙ্কিনী তাদের বান্ধবী হতে পারে না। এদিকে রাজের বাসাতেও যেতে পারবে না। রাজের সামনে গেলে যে তার মরা মুখ দেখতে হবে। অধরা কোথায় যাবে ভেবে পারছে না। চোখের পানি গাল বেয়ে মাটিতে গড়িয়ে পড়ছে। অধরা আর হাঁটতে পারছে না, বাধ্য হয়ে এক বাসার নিচে গিয়ে দালানের সাথে হেলান দিয়ে বসে পড়ল। চোখটা কেমন যেন লেগে আসছে। এদিকে রাত প্রায় 10টা বাজে। রাজ বিছানায় শুয়ে আছে। হঠাৎ তার ফোনটা ক্রিং ক্রিং করে বেজে উঠল। ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই রাজের বুকটা কেমন করে উঠল। তিশার ফোন। রাজ রিং হওয়ার সাথে সাথেই ফোনটা রিসিভ করে বলল, হ্যালো জান, কেমন আছো? তোমাকে ছাড়া ভালো কিভাবে থাকি। খুব তাড়াতাড়ি আমরা এক হতে যাচ্ছি, তাই না? আর আমাদের পথে কোনো বাধা নেই। আচ্ছা দিশা, তুমি এতটা বুদ্ধিমতী আগে জানতাম না। আচ্ছা, অধরাকে বাসা থেকে বের করতে পারছো? হ্যাঁ বাবু। অধরা আর কোনোদিন আমাদের সাথে দেখা করতেও পারবে না। এমন খেলা খেলছি, এখন আর কারো করুণায় পড়ে থাকতে হবে না। বাবার সব সম্পত্তির মালিক এখন আমি আর তুমি হব। আচ্ছা রাজ, আমরা বিয়ে কবে করছি? বিয়ে করছি আবার কিসের বিয়ে হোক? আরে সেটা তো আমি আর তুমি জানি, দেশের মানুষ তো কেউ জানে না। আচ্ছা জান, আমি খুব তাড়াতাড়ি আম্মুকে তোমার কথা বলবো। আর আশা রাখি আম্মু না করবে না। আর না করলেও আমার জানকে আমি বিয়ে করে ফেলবো। তাই বুঝি? হ্যাঁ তাই। আচ্ছা রাজ, অতটা কোনোদিন সন্তান নিয়ে এসে যদি বলে সন্তানের বাবা তুমি? আরে কিভাবে বলবো, ওরে তো ডিভোর্স দিয়েছি। ডিভোর্স দিয়েছ তো কি হয়েছে? তোমার বউ থাকা অবস্থায় তো অন্তঃসত্ত্বা হয়েছে, তাই না? আরে জানে মন, এলাকার সবাই জানে ও কলঙ্কিনী। আমি দেশে আসিনি। আরও সবাইকে বলছে ও স্বপ্নে আমাকে দেখে গর্ভবতী হয়েছে। এ কথা কেউ বিশ্বাস হয়নি। সো ভবিষ্যতে সন্তানের দাবি নিয়ে আসতে পারবে না। আচ্ছা বাদ দাও। তোমাকে খুব মিস করছি। খুব মিস করছি। ও আচ্ছা, তাই বুঝি। হুম তাই। মিস করলে এসে পড়ো আমাদের বাড়ি। মা তো সব জানেন, শোনো প্রবলেম। আচ্ছা আমি যাচ্ছি। আচ্ছা, বাসায় নিচে এসে ফোন দিও। রাজ তার মাকে বলল তার বন্ধু অ্যাক্সিডেন্ট করে হসপিটালে, তাই তাকে হসপিটাল যেতে হবে। এই কথা বলে বাসা থেকে গাড়ি নিয়ে বের হতেই বৃষ্টি শুরু হলো। বৃষ্টিও কি মুষল ধারায় বৃষ্টি। এদিকে বৃষ্টি শুরু হওয়াতেই অধরা দৌড়ে একটা বাসার নিচে গিয়ে দাঁড়ালো। দারোয়ান অধরাকে দেখেই বলল, কাস্টমার পাননি, আমাকে সময় দিবেন। অধরা ভয়ে জোরসোর হয়ে যাচ্ছে। দারোয়ানটা অধরার কাছে আসতেই অধরা দৌড়ে রাস্তায় বেরিয়ে পড়ল। হঠাৎ একটা গাড়ি অধরার কাছাকাছি এসে হার্ট ব্রেক করলো। অধরা ভয় পেয়ে দু চোখ বন্ধ করে ফেলল। রাজ গাড়ির গ্লাস নামিয়েই বলল, এই মেয়ে মরার শখ তো আমার গাড়ির নিচে কেন? রাস্তায় ট্রাক বাসের অভাব আছে নাকি ব্যবসা করতে রাস্তায় নেমেছিস? অধরা রাজের দিকে তাকিয়ে চমকে যায়। এত রাতে রাজ কোথায় যাচ্ছে? কাঁপা কাঁপা গলায় অধরা বলল, স্যার বৃষ্টি তো তাই দেখতে পাইনি। আপনি যেখানে যাচ্ছেন যান। রাজ অধরার কণ্ঠ শুনেই চমকে যায়। ভালোভাবে তাকিয়ে দেখে বৃষ্টিতে ভিজে যাওয়া মেয়েটি অন্য কেউ নয়, অধরা। রাজ আর কিছু বলল না। অধরা রাজকে আর কিছু না বলে বৃষ্টির মাঝেই হাঁটতে লাগলো।
রাজ গাড়ি ছেড়ে দিল। পিছনে লুকিং গ্লাসে দেখলো অধরা দাঁড়িয়ে আছে। রাজ আর কোনো ভ্রুক্ষেপ করল না। অধরা দাঁড়িয়ে দাঁড়িয়ে রাজের চলে যাওয়া দেখছে। বুক ফেটে কান্না আসছে তার। বৃষ্টির ফোঁটার সাথে সমান তালে চোখের পানি গড়িয়ে পড়ছে। রাজ তিশার বাড়ির সামনে এসেই তিশাকে ফোন দিল। তিশা রাজকে বাড়ির ভেতরে নিয়ে তার মায়ের সাথে কথা বলা শেষ করে রাজকে তার রুমে নিয়ে গেল। বাইরে বৃষ্টি, রোমান্টিক পরিবেশ। রাজ তিশাকে টান দিয়ে নিজের কাছে নিয়ে এসে পড়ল। তিশার ঠোঁট জোড়াতে তার ঠোঁট মিলিয়ে দিল। তিশাও সমান তালে রেসপন্স দিতে লাগলো। রাজ তিশাকে বিছানায় শুয়ে দিয়ে আস্তে আস্তে তিশার শাড়ি খুলতে লাগলো। দুজনে অজানা এক ভালোবাসার দুনিয়ায় হারিয়ে গেল। এদিকে বৃষ্টি থেমে গেছে। অধরার শরীর কাঁপছে শীতে। হঠাৎ অধরা খেয়াল করলো তাকে দুটো ছেলে খেয়াল করছে। অধরা আরো জুড়ে হাঁটতে লাগলো। এক পর্যায়ে একটা ছেলে অধরার সামনে এসে দাঁড়ালো। ভাইয়া, কি করছেন? আমাকে যেতে দেন। তাই বুঝি? আচ্ছা বেবি, কোথায় যাবে? চলো আমাদের বাসায় নিয়ে যাই। তোমাকে দেখে মনে হচ্ছে তোমার শীত করছে। তোমার সারা শরীর গরম করে দিব। তোমার শরীর ম্যাসাজও করে দিব। অধরা ছেলেটার গালে ঠাস করে চর বসিয়ে দিল। ছেলেটাকে চর বসিয়ে দিতেই অধরার মুখ চেপে ধরল ছেলেটা। আরেকটা ছেলেকে ইশারা করে দুজনে ধরে রাস্তায় পাশে পুরাতন একটা বাড়িতে নিয়ে অধরাকে শুয়ে দিয়ে শাড়ির আঁচলটা টান দিতেই অধরা বলল, ও ভাই, আমাকে মাফ করে দাও। আমার সর্বনাশ করো না ভাই, যেন আমার গর্ভের সন্তান আছে। বোনটাকে ছেড়ে দাও, তোমাদের পায়ে পড়ি। অধরা কথাগুলো বলে কান্না করে দিল। ছেলেগুলো যেন হিস্ট্রু বাঘ হয়ে গেল। অধরার শাড়ির বেশি ভাগটাই খুলে ফেলেছে। অধরা নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু পেরে উঠছে না। মনে মনে আল্লাহকে ডাকছে, আল্লাহ যদি তাকে বাঁচায়। এদিকে একটা ছেলে শক্ত করে ধরে আছে। আরেকটা ছেলে তার মুখে কিস করার জন্য যখনই মুখটা তার কাছে এনেছে, অধরা ছেলেটার নাকে শক্ত করে কামড় বসিয়ে দেয়। কামড়ে নাকের অগ্রভাগ ফেটে রক্ত বের হতে থাকে। অধরা কোন রকম এক হাত ছাড়িয়ে সেফটি পিন দিয়ে অন্য ছেলেকে আঘাত করাতেও ছেলেটাও তাকে ছেড়ে দেয়। অধরা দৌড়ে সেখান থেকে পালাতে লাগে। তার পিছনে ছেলেগুলো দৌড়ে আসতে লাগে। অধরা পিছনে তাকিয়ে দেখে ছেলেগুলো তার পিছু নিয়েছে। হঠাৎ রাস্তার সামনে তাকিয়ে দেখে একটা গাড়ি তার দিকে দ্রুত বেগে ছুটে আসছে। অধরা চোখ বন্ধ করে দাঁড়িয়ে পড়ে। গাড়ি ব্রেক করলেও শেষ রক্ষা হয় না। অধরা ছিটকে পড়ে রাস্তার পাশে। এদিকে মিসেস সুলতানা তার স্বামীকে নিয়ে বাসায় ফিরছিলেন, কিন্তু পথের মাঝে এমন অ্যাক্সিডেন্ট হবে ভাবতেও পারেনি সে। তারা দুজনে কোন রকম অধরাকে গাড়িতে তুলে হসপিটালে নিয়ে যায়। ডাক্তার প্রায় ঘন্টাখানেক পর অপারেশন রুম থেকে বের হয়ে বলল, রোগী, আপনাদের কি হয়? মিসেস সুলতানা আমতা আমতা করে বলল, আমার মেয়ে। ও আচ্ছা, শুনে ওনার মাথা থেকে অনেক ব্লাড গিয়েছে। এছাড়া বাম পায়েও অনেক বড় আঘাত পেয়েছে। একটা হাড় ভেঙেও গেছে। তাকে কমপক্ষে 6 মাস হুইল চেয়ারে কাটাতে হবে। ডাক্তার, মেয়েটা ভালো হবে তো? আমরা আমাদের চেষ্টায় সর্বোচ্চটা করছি, কিন্তু মাথার আঘাতটা গুরুতর। তাই জ্ঞান না ফেরা পর্যন্ত কিছু বলতে পারছি না। আচ্ছা, ধন্যবাদ ডক্টর। মিসেস সুলতানা হসপিটালে চেয়ারে বিষণ্ণ মনে বসে আছে। মিস্টার রহমান তার পাশে বসে বলল, কি ব্যাপার, কান্না করছো কেন? শুনো না, মেয়েটার জন্য কেন জানি আমার খুব কষ্ট হচ্ছে। মেয়েটার যদি কিছু হয়ে যায়। যেন রক্তাক্ত অবস্থায় যখনই মেয়েটা মুখ দেখছি তখনই বুকের ভেতরটা কেমন করে উঠছিল। মনে হয়েছিল কত আপন। আচ্ছা, তুমি শান্ত হও। দেখো, মেয়েটার কিছুই হবে না। আল্লাহ ঠিক করে দিবে। তুমি কান্না করো না। তোমার কান্না যে আমি দেখতে পাই না। আচ্ছা, মেয়েটা ভালো হবে তো? তুমি চিন্তা করো না। দেখবে মেয়েটাকে ঠিক ভালো করে দিবে আল্লাহ। এখন চলো, বাসায় যাব। না, তুমি যাও, আমি যাব না। কেন যাবে না তুমি? কিভাবে যাই বলো? ডাক্তার যখন বলল, মেয়েটা আপনার কে লাগে, তখন তো বলছি মেয়ে আমার।
মেয়েকে এভাবে অসুস্থ রেখে কিভাবে বাসায় যাই? আল্লাহ তো আমাদের কোনো সন্তান দেয়নি, কিন্তু এই মেয়েটাকে দেখে বুকের ভেতরটা কেমন যেন করছে। আচ্ছা, তাহলে দুজনেই থাকি। এদিকে পরের দিন সকাল 9টায় অধরা জ্ঞান ফিরে। জ্ঞান ফিরতেই মিসেস সুলতানা অধরার পাশে গিয়ে জিজ্ঞেস করে, নাম কি মা তোমায়? কোথায় যাচ্ছিলে? অধরা তার নামটি বলে মিসেস সুলতানাকে বলে, আমার যাওয়ার কোনো জায়গা নেই মা। কে বলছে তোমার জায়গা নেই? তুমি আমাদের সাথে থাকবে। প্রায় সপ্তাহখানেক পর অধরাকে তারা বাসায় নিয়ে যায়। নিজের মেয়ের মতোই অধরার যত্ন করে। অধরা আস্তে আস্তে তাদেরকে সব খুলে বলে। এদিকে দেখতে দেখতে কয়েক মাস চলে যায়। রাজ তার পরিবারকে রাজি করিয়ে দিশাকে বউ বানিয়ে নিয়ে আসে। প্রথমে দ্বিমত থাকলেও রাজের কথা আর না করতে পারে না। রাজ আর দিশার সংসার খুব সুন্দরভাবে চলছিল। দুজনে পার্টিতে যাওয়া, দিশার বাবার রেখে যাওয়া বিজনেস দেখা, সবকিছু দারুণ ভাবে চলছিল। রাজ আর দিশা যেমনটা চেয়েছিল ঠিক তেমনটাই হয়েছিল। একে একে তাদের সব পথের কাঁটা সরিয়ে ফেলেছিল। ব্যবসা উত্তর উত্তর উন্নতি হতে লাগলো। দিনগুলো ভালোই কাটতেছিল। এদিকে প্রায় 5 বছর চলে যায়। 5 বছরে দিশা আর রাজের ঘর আলোকিত করে একটা ছেলে বাচ্চা হয়েছিল, কিন্তু জন্মের কয়েকদিন পরেই মারা যায়। তারপরেও দিশা আর রাজের সংসার খুব সুন্দরভাবে চলছিল। সুখের কোন অভাব ছিল না। প্রতি মাসে মাসে পার্টি। দিনগুলো স্বপ্নের মতো যাচ্ছিল। কিন্তু হঠাৎ এক কালবৈশাখী ঝড়ে তাদের জীবন এলোমেলো হয়ে যায়। একদিন রাজ অফিস থেকে ফেরার পথে তার গাড়ি অ্যাক্সিডেন্টে করে। তার ড্রাইভার মারা গেলেও সে সম্পূর্ণ প্যারালাইজ হয়ে যায়। দিশা অনেক ডাক্তার দেখায়, সবাই বলে ভালো হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। প্রায় 6 মাস পর হসপিটাল থেকে বাড়িতে ফিরে। দিশা আর তার সাথে আগের মতো কথা বলে না। সে ব্যবসা নিয়ে বিজি। এত বড় ব্যবসা এখন তাকেই সামলাতে হয়। ইদানিং দিশা অনেক রাত করে বাড়িতে ফিরে। রাজ একদিন জিজ্ঞেস করেই বসে, দিশা এত রাত পর্যন্ত তুমি কি করো? দিশা মুচকি হেসে বলে, অফিসের কত কাজ থাকে, এছাড়া পার্টি থাকে। রাজ আর কিছু বলে না। এদিকে যতই দিন যাচ্ছে রাজ বুঝতে পারছে দিশা কেমন যেন চেঞ্জ হয়ে যাচ্ছে। কয়েকদিন পর রাত 2টা বাজে, তখনও দিশা আসছে না। রাত 2টা কলিং বেল বেজে উঠল। কাজের মেয়েটা এসে দরজা খুলে দিতেই দেখতে পেল দিশা একটা লোকের কাঁধে ভর করে বাড়িতে ঢুকছে। লোকটা দিশাকে রুমে দিয়ে বের হতেই দিশা বলল, এই কোথায় যাচ্ছ? থেকে যাও না, একটু আদর দাও না। দিশা, হোটেলে তো আদর করলামই, এখানে তোমার হাজবেন্ড আছে, সে দেখলে কি ভাববে? ধুর, কিসের হাজবেন্ড, একটা পঙ্গু ওটা। তুমি চলো, আজ সারা রাত আমার রুমে থাকবে। লোকটা আর কিছু বলার আগেই দিশা লোকটাকে জড়িয়ে ধরল। রাজের বুকটা কষ্টে ফেটে যাচ্ছে। তারই সামনে তার স্ত্রী অশ্লীল কাজ করছে। কি করবে ভেবে পাচ্ছে না। লোকটা টান দিয়ে দিশার শাড়ি খুলে ফেলল। দিশা তিশানকে জড়িয়ে ধরল। তাদের কারোরই সেন্স কাজ করছে না। রুমে তারা দুজন না তিনজন। তিশান তিশার ঠোঁট দুটি নিজের করে নিল। তিশা চোখ বন্ধ করে আছে। হঠাৎ তিশার চোখ খুলতেই দেখল রাজ তাদের দিকে তাকিয়ে আছে। ততক্ষণে তিশার পরনে কোনো শাড়ি নেই। তিশা ফ্লোরে থাকা শাড়িটা তুলতে যাবে ঠিক তখনই তিশান বলল, কি হলো? হোটেলে খুব ভালো পারো, আর এখানে ন্যাকামি করছো কেন সুইটহার্ট? তিশান, কি করছো? পঙ্গুটাকে দেখে মনে হচ্ছে জেগে আছে। আরে দেখলে কি হলো, সে তো আর পারে না। জানো তিশা, তোমার জন্য সত্যি আমার খুব কষ্ট হয়। এমন একটা পঙ্গুর জন্য তুমি আমার মতো ছেলেকে রিজেক্ট করেছিলে। তিশার মেয়েরা মুখ ফুটে সব বলতে পারে না। সত্যি বলতে আমারও অনেক খারাপ লাগতো। মনে হতো জীবনে অনেক বড় পাপ করেছিলাম, যার জন্য এমন একটা পঙ্গু স্বামী পেয়েছি, যে কিনা নিজের খাবারটাও নিজে খেতে পারে না। পারছি না মেরে ফেলতে যদি পুলিশ কেস হয়ে যায়। আচ্ছা চলো পাশের রুমে। তিশা তিশানকে চৌধুরীকে নিয়ে পাশের রুমে চলে গেল। রাজের চোখে বারবার অধরার মুখটা ভেসে উঠছে।
নিরপরাধ মেয়েটাকে কলঙ্কের বোঝা চাপিয়ে বাসা থেকে বের করে দিয়েছিল যার জন্য আজ সেই তিশায় তারই সামনে অন্য একটা ছেলের সাথে অসভ্যতামি করেছে। তিশা তো তাকে ভালোবাসতো। তিশাও তো তাকে ভালোবাসতো, কত প্রতিশ্রুতি দিয়েছিল, কত রাত একসাথে কাটিয়েছে, কত যোচনা, কত আধার পার করেছে। এতটা ভালোবাসার এই প্রতিদান সে দিতে পারল? একটু কষ্ট হলো না তার? আজ তিশা যদি এমন অসুস্থ হতো তাহলে সে তিশাকে রেখে অন্য মেয়ে নিয়ে এমন করতে পারত? মন চাচ্ছে তিশাকে নিজে হাতে খুন করে ফেলি। রাজের খুব কষ্ট হচ্ছে, বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। যাবেই না কেন? তারই ভালোবাসার মানুষ তারই সামনে অন্য একটা ছেলের সাথে নোংরামি করছে। রাজ খুব করে চেষ্টা করছে, বিছানা থেকে উঠে দাঁড়াতে পারছে না, নড়তেও পারছে না। বারবার মনে মনে আল্লাহকে ডাকছে, আল্লাহ যেন তাকে সুস্থ করে দেয়। সে যে আর এই দৃশ্য মেনে নিতে পারছে না, চোখের সামনে নিজের স্ত্রী অন্য পুরুষের সাথে। এটা দুনিয়ার কোনো পুরুষ মেনে নিতে পারবে? রাজ উঠার চেষ্টা করছে, পারছে না। হাত দিয়ে চেষ্টা করতে গিয়ে খাট থেকে পড়ে যায়। মাথা ফ্লোরে বাড়ি খাওয়ায় কপালের খানিকটা অংশ কেটে গিয়ে ফিরকি দিয়ে রক্ত বের হতে লাগে। বাম হাতটা প্যারালাইজ হয়ে গেছে শরীরের সাথে সাথেই। ডান হাত দিয়ে কোন রকম কপাল চেপে ধরে তিশাকে ডাকতে লাগলো। ভেতরের রুম থেকে কোনো কথা আসছে না। রাজ ডান হাতে কপাল ধরে কাঁদতে লাগলো। মাথাটা কেমন ব্যথা করছে, চোখের পানি মোছার শক্তিটাও হচ্ছে না। সব তার পাপের ফল। খুব করে ইচ্ছা করছে অধরার কাছে পা জড়িয়ে ধরে ক্ষমা চাইতে। মেয়েটা সত্যি তাকে অনেক ভালোবাসত। হিরাকেনে কাজ ভেবে জীবনের সবচেয়ে বড় ভুলটাই করেছে। আজ মা বাবাও বেঁচে নেই যে এই পৃথিবী পাশে এসে দাঁড়াবে। আল্লাহ যে মা বাবাকেও তার কাছে নিয়ে নিয়েছে। রাজের বুক ফেটে কান্না আসছে। ফ্লোরের ঠান্ডায় শরীরের জ্বর বেড়ে যাচ্ছে। কেউ নেই যে তাকে ফ্লোরের থেকে বিছানায় তুলে শুয়ে দিবে। সারাটা রাত অগ্নি পরীক্ষার মতো চলল। সকালের দিকে জ্বর বেশি হওয়াতে সেন্সলেস হয়ে যায় রাজ। এদিকে জানালার কাজ ভেদ করে সূর্যের আলো পড়তেই তিশা দেখে তিশান তার বুকের উপর ঘুমিয়ে আছে। তিশার রাতের কথা যতটা না খারাপ লাগছে তার চেয়ে তিশানের সাথে কাটানো ফিলিংসটা অনেক ভালো লাগছে। রাতে দুজনেই নেশাগ্রস্ত ছিল। এমন কিছু হয়ে যাবে ভাবতেই পারেনি সে। তিশান তার আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে শুয়ে আছে। তিশা তিশানের মাথায় হাত ভোলাতে ভোলাতে বলল, এই যে নবাব, এখন উঠেন। সারা রাত তো আর ঘুমানি, অফিসে যেতে হবে। এছাড়া পঙ্গুটা দেখে ফেললে সমস্যা। ও হচ্ছে আমাদের সোনার ডিম দেওয়া হাঁস। বেবি আর একটু থাকো না, খুব ভালো লাগছে। তিশা তিশানকে এক প্রকার জোর করেই তুলে দিল। তিশা নিজের কাপড় ঠিক করে নিল। এদিকে তিশান বাসা থেকে বের হয়ে চলে গেল। সকালবেলা কাজে মেয়েরা ঘর ঝাড়ু দিতে এসে চিৎকার করে উঠল। আর চিৎকার করে বলতে লাগলো, আপা মনি কোথায় আপনি? দেখে যান স্যার, কথা বলছে না। ফ্লোরে ছোপ ছোপ রক্ত। কাজের মেয়েটা রাজকে চোখে পানি দিয়ে বলছে, স্যার ও স্যার, কি হয়েছে? কথা বলেন আপনি, কথা বলেন না কেন? এদিকে তিশা শাওয়ার শেষে ড্রেস চেঞ্জ করে বের হতেই কাজের মেয়েটার চিল্লাচিল্লি শুনে দেখে রাজ ফ্লোরে পড়ে আছে। তিশা মনে মনে ভাবছে, মরে টরে গেল নাকি? মরে গেলে অবশ্য ভালোই, ঝামেলা থেকে মুক্তি পাবো। আপামনি স্যার কোন কথা বলছে না কেন? স্যারের কিছু হয়ে গেল না তো? আরে তুই চুপ কর, আমি দেখছি। আগে বিছানায় তুল। দুজনে মিলে রাজকে বিছানায় তুলে রাজের গালে মৃদু হাত রেখে বলল, এই রাজ। রাজ, কি হয়েছে তোমার? কথা বল প্লিজ। কপালে হাত দিয়ে দেখলো জ্বরে গা পুড়ে যাচ্ছে। মনে মনে ভাবলো তাহলে মরেনি, এখনো বেঁচে আছে। তিশা ডাক্তারকে ফোন দিল। কিছুক্ষণ পর ডাক্তার এসে বলল, জ্বর সাথে কপালের আঘাত পাওয়ায় সেন্সলেস হয়ে গেছে। তেমন কোন প্রবলেম না, ইনজেকশন দিয়ে দিচ্ছি, একটু পরেই জ্ঞান ফিরবে, চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা ধন্যবাদ ডক্টর।
ডাক্তার চলে যাওয়ার কিছুক্ষণ পরেই রাজের ওর জ্ঞান ফিরে। রাজের জ্ঞান ফিরতেই দেখে তার মাথার কাছে তিশা বসে আছে। অন্যান্য দিন তিশাকে যতটা সুন্দর লাগে, আজ রাজের কাছে তিশাকে তার চেয়ে শতগুণ বেশি কুৎসিত লাগছে। রাজ এখন কেমন লাগছে? রাজ কালকের রাতের কথা বলতে গিয়ে চুপ করে রইল। কি হলো রাজ, কথা বলছো না যে? এখন খানিকটা ভালো। আচ্ছা তিশা, তোমাকে একটা কথা বলি। হ্যাঁ বলো। তিশা, এখন পার্টিতে না গেলে হয় না। কাল অনেক রাত পর্যন্ত জেগেছিলাম, তখনও তুমি আসোনি। রাজ, বুঝি তো ব্যবসার জন্য কত কিছু করতে হয়। আচ্ছা, এরপর থেকে চেষ্টা করব তাড়াতাড়ি ফেরার। আমার অফিস আছে, আমি এখন আসছি। আচ্ছা যাও, সাবধানে যেও। তিশা চলে গেলে কাজের মেয়েটা বলল, স্যার মাথায় জলপট্টি দিয়ে দিব। আপনার শরীরে তো মেলা জ্বর। রাজ মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল। মেয়েটা রাজের মাথায় জলপট্টি দিয়ে দিল। খানিক পর পর জলপট্টি চেঞ্জ করছে। এক পর্যায়ে মেয়েটা বলল, স্যার একটা কথা কয়। হ্যাঁ নয়নতারা, বল। মেয়েটার নাম নয়নতারা। স্যার, আপামনি এখন কেমন যেন হয়ে গেছে। আগে আপনার কত কেয়ার নিত, আর এখন কেমন যেন করে। ও আচ্ছা, বুঝিস না, অনেক বড় ব্যবসা করে, হয়তো সেজন্য সময় দিতে পারে না। স্যার, আগে ভাবতাম বড় লোক মানুষরা অনেক সুখী, এখন মনে হয় আল্লাহ আমাকেই অনেক সুখে রাখছে। টাকায় সুখ থাকলেই শান্তি পাওয়া যায় না, প্রকৃত শান্তি তো টাকায় পাওয়া যায় না। রাজার কিছু বলল না। এদিকে যতই দিন গড়াতে লাগলো দিশা ততই পরিবর্তন হতে লাগলো। আগের মতো ঠিকঠাক রাজের সাথে কথা বলতে চায় না। রাত ফিরাতে ফিরে রাজ কিছু বলতে গেলেও পারে না। একদিন সকালবেলা রাজ শুয়ে আছে। তিশা নয়নতারাকে চা বানিয়ে আনতে বলে সোফায় বসতে যাবে, হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়। নয়নতারা তিশাকে নিয়ে হসপিটালে গেলে ডাক্তার তিশার প্রেগন্যান্সি রিপোর্ট দেখে বলল পজিটিভ। নয়নতারার সাথে সাথে রাজকে ফোন করে বলল, স্যার আপনি মিষ্টি খাওয়াবেন আমাকে, আমাদের আপামনি মা হতে যাচ্ছে। রাজের হাত থেকে ফোনটা পড়ে গেল, হাতটা কাঁপছে। এটা কিভাবে সম্ভব? তিশার সাথে প্রায় 6 মাস হবে শারীরিক কোন সম্পর্ক হয়নি তার। তার মানে তিশার গর্ভের সন্তানের বাবা সে নয়। হঠাৎ মনে পড়ে গেল সেদিনের কথা, যেদিন সারা রাত তিশা আর তিশান একসাথে রাত কাটিয়েছে। তাছাড়া না জানি আরো কত ছেলের সাথে কুকর্ম করেছে। অন্যের অবৈধ সন্তানের বাবা হতে হবে, কথাটা ভাবতেই বুকের ভেতরটা কেমন করে উঠল। বারবার অধরার কথাগুলো কানে বাড়ি খাচ্ছে। নিরপরাধ মেয়েটাকে কলঙ্কের বোঝা চাপানোর এই শাস্তি যে আল্লাহ এতটা করুণভাবে ভোগ করাবে সে ভাবতেও পারেনি। এদিকে সন্ধ্যায় নয়নতারা তিশাকে নিয়ে বাসায় ফিরলেই নয়নতারা দৌড়ে রাজের কাছে এসে বলে, স্যার আমার অনেক খুশি লাগছে। আপনাদের প্রথম বাবুটা মারা গেলে আপামনি আর আপনি অনেক কান্না করছেন, আমার কাছে অনেক খারাপ লাগছে। জানেন স্যার, আমি যতবার নামাজ পড়তাম ততবারই আপনার আর আপামনির জন্য দোয়া করতাম, যেন আল্লাহ আপনাদের ঘরে আরেকটা বাবু দেয়। আল্লাহ আমাদের দোয়া কবুল করছে। নয়নতারার কথা শুনে রাজের চোখ থেকে নীরবে অশ্রু গড়িয়ে পড়ে। সে কি করে বলবে তিশানের গর্ভের বাবা সেই নয়, অন্য কেউ। স্যার আপনি কাঁদছেন কেন? নয়নতারা রাজের চোখের পানি মুছে দিয়ে বলল, নয়ন তুই আমাকে স্যার নয় ভাইয়া বলে ডাকবি কেমন? আজ থেকে আমি তোর ভাই। না স্যার, আপনি কত বড় লোক, আপনাকে কিভাবে ভাইয়া ডাকি? আর আমি আপনাদের বাসার সামান্য কাজের মেয়ে। কাজের মেয়েরা কি মানুষ না? তাদের কি আল্লাহ সৃষ্টি করেনি? তুই আজ থেকে আমাকে ভাইয়া ডাকবি, ঠিক আছে? নয়নতারা রাজের কথা শুনে খুশি হয়ে যায়, চোখ থেকে খুশিতে অশ্রু ঝরতে থাকে। কি হলো, কাঁদছিস কেন? জানো ভাইয়া, ছোটবেলায় মা মারা যায়, বাবা আমাকে রেখে আরেকটা বিয়ে করে। সৎমা আমাকে একটু বড় হতেই মানুষের বাড়িতে কাজে লাগিয়ে দেয়। জীবনে মায়ের মমতা, বাবার স্নেহ পাইনি কোনোদিন। আর তুমি সেই অভাগীকে বোন বানিয়েছ। সত্যি ভাইয়া, আমি অনেক খুশি হয়েছি, অনেক অনেক। আচ্ছা এবার তাহলে হাসি।
রাজ যখন নয়নতারার সাথে কথা বলছে এমন সময় তিশা এসে রাজের পাশে বসলো। নয়নতারা রুম থেকে বের হয়ে গেল। নয়নতারা রুম থেকে বের হতেই রাজ বলল, আচ্ছা তিশা, আমাকে তুমি সত্যিই ভালোবাসতে? হঠাৎ এমন কথা বলছো কেন? না, আমার মনে হচ্ছে। আচ্ছা বাদ দাও, নয়নতারা যা বললো তা কি সত্যি? কিসের কথা বললো? তুমি নাকি মা হতে যাচ্ছ? কথাটা কি সত্যি? ঘুম মিথ্যার কে আছে? আমি মা হতে যাচ্ছি আর তুমি বাবা। তিশা প্লিজ চুপ করো। এটা কিভাবে সম্ভব? তোমার সাথে গত 6 মাসে আমার কোনো শারীরিক সম্পর্ক হয়নি। তুমি মা হও কিভাবে? রাজ, তুমি কিন্তু বেশি বলছো। কি বেশি বলছি? তুমি বলো তোমার গর্ভের সন্তানের বাবাকে। কেন আবার তুমি? চুপ। নশা লজ্জা করে না আমার সন্তানের কথা বলতে? এই তোর ভালোবাসা? আমি কোমরে যাইনি। এসব দেখতে হবে কখনো ভাবিনি। শোনো মিস্টার রাজ, তুমি মানলেও আমার গর্ভের বেবির বাবা তুমি, আর না মানলেও চুপ। আর একটা কথাও না। তোমার মতো নশা মেয়ে যেন আমার সাথে কথা না বলে। বাহ। অধরার গর্ভে স্বপ্নে সন্তান আসতে পারলে আর তোমার স্ত্রী হওয়ায় আমার গর্ভে সন্তান হলেই দোষ। প্লিজ চুপ করো। তোমার মতো নশার চেহারা আমার দেখার ইচ্ছা নাই। তোমার জন্য অধরার মতো নিষ্পাপ মেয়েকে কষ্ট দিয়েছি। আল্লাহ এজন্যই আমাকে শাস্তি দিচ্ছে। আচ্ছা দিশা, তুমি তো আমাকে ভালোবাসতে। আমরা দুজনে ভালোবেসেই তো বিয়ে করেছিলাম। আজ তোমার যদি আমার মতো কোন অবস্থা হতো তাহলে আমি তোমাকে ছেড়ে যেতাম না। আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি দিশা। কিন্তু তুমি আমার অসুস্থতার সুযোগে অন্য ছেলের সাথে অসভ্যতামি করছো। লজ্জা করে না অন্য ছেলে তোমার শরীর স্পর্শ করতে? প্লিজ তুমি আমাকে গলা টিপে মেরে ফেলো, তবুও এভাবে শাস্তি দিও না। রাজ, তোমার ভালোবাসা রাখো। তোমার মতো পঙ্গুকে আমার স্বামী হিসেবে পরিচয় দিচ্ছি, এটাই তোমার ভাগ্য। তুমি কি জানো একটা মেয়ের শারীরিক চাহিদা থাকে? আর তোমার কি আছে? তিশানে যা আছে তার অর্ধেক সম্পদও নেই তোমার। বাহ। প্লিজ তুমি আমার চোখের সামনে থেকে যাও। সত্যিই তোমাকে দেখে ঘৃণা করছে। তিশা আর কিছু বলল না। এদিকে রাতে রাজ তিশাকে দেখলো কার সাথে যেন ফিসফিসিয়ে কথা বলছে। ক্রমেই কথা স্পষ্ট হতে লাগলো। এক পর্যায়ে তিশা বলল, তিশান, আমরা কবে বিয়ে করছি? আমার আর ভালো লাগে না। আরে বেবি, আর কয়েকটা দিন যাক। আচ্ছা তিশান, জানো তোমার সন্তানের মা হতে যাচ্ছি। রাজ বেচারার সাথে ঝগড়া হলো। তাই বুঝি? বলে বেবিতা। হুমম রাজ কান্না করে দিয়েছে। নিজের কিছু করার মুরদ নেই, অন্য কিছু করলে চলে। বেবি বাবুটা নষ্ট করে দিবে। কেন নষ্ট করব? বাবু তো তোমারই। আমরা তো বিয়ে করছি। আচ্ছা আমরা কবে বিয়ে করবো জানেমন? তোমাকে ছাড়া আর আমার তো ভালো লাগছে না। খুব করে তোমাকে কাছে পেতে মন চাচ্ছে। আমারও ভালো লাগছে না। তাই বুঝি তাহলে জানেমন এসে পড়ো। যেতে তো মন চাচ্ছে, কিন্তু পঙ্গুটা কি মনে করবে? আরে তুমি আসো, পঙ্গুটা কি মনে করবে আবার? সে পারে নাকি কিছু? নিজে তো খেতেই পারে না। আচ্ছা তুমি ওয়েট করো, আমি আসছি। আচ্ছা। প্রায় 30 মিনিট পর রাত 11টার দিকে কলিং বেলটা বেজে ওঠে। রাজ তিশার দিকে তাকায়। তিশা আজ খুব সুন্দর করে সেজেছে, একদম নতুন বউয়ের মতো। রাজের চোখের সামনে তিশান আর তিশা দুজনে রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। রাজের বুক ফেটে কান্না আসছে। এ কান্না তিশার জন্য না, অধরার জন্য। সত্যিই অধরার সাথে সে অনেক অন্যায় করেছে। মিথ্যা প্রেমের অভিনয়। সবকিছু চোখের সামনে ভাসছে। অন্যদিকে তিশান সারা রাত তিশার সাথে থেকে সকালবেলা ব্রেকফাস্ট করে বের হয়ে যায়। নয়নতারা সবকিছু বুঝেও না বুঝার ভান করে থাকে। এদিকে মাসখানেকের মাঝে রাজের সব সম্পত্তি কৌশলে নিজের করে নেয়। ফলে রাজের বাড়ি নিলাম হয়ে যায়। তিশা আর তার মা বাড়ি ছেড়ে যাওয়ার আগে রাজের মুখে ডিভোর্স লেটার ছুঁড়ে ফেলে যায়।
রাজ শুধু দিশার চলে যাওয়ার দিকে অসহায়ের মতো তাকিয়ে থাকে। নতুন বাড়িওয়ালা রাজকে বাসা থেকে বের করে দেয়। সবাই ছেড়ে গেলেও নয়নতারা রাজকে ফেলে যায়নি। নয়নতারা রাজকে নিয়ে কোথায় যাবে, কিভাবে চিকিৎসার খরচ যোগাবে কিছু ভাবতে পারছে না। রাস্তায় একটা হুইল চেয়ারে করে রাজকে নিয়ে যাচ্ছে। নয়ন, এখানে দাঁড়া। কেন ভাইয়া? কোথায় নিয়ে যাবি বোন আমাকে? তুই বরং আমাকে রাস্তায় ফেলে চলে যা। ছি ভাইয়া, কি বলছো? আমি ঠিকই বলছি। আচ্ছা নয়ন, আমার অনেক ক্ষুধা পেয়েছে, একটু পানি খাওয়াবি? নয়ন রাস্তার পাশ থেকে খাবার আনতে গেলে হঠাৎ রাজের চোখ আটকে যায় একটা মেয়ের দিকে। পিছন থেকে ডাকছে, শুনতে পাচ্ছে না। রাজ উঠে দাঁড়ানোর চেষ্টা করতে গিয়ে হুইল চেয়ার থেকে পড়ে যায়। সবেমাত্র স্কুল ছুটি হয়েছে। ছোট একটা মেয়ে তার মায়ের হাত ছেড়ে দিয়ে দৌড়ে রাজের সামনে এসে তার মাকে ডাক দিয়ে বলে, মন দেখে যাও, আঙ্কেলটা পড়ে গেছে চেয়ার থেকে। অধরা রাফিয়ার কথা শুনে তার মেয়ের পাশে এসে দাঁড়াতেই বুকটা ছ্যাদ করে ওঠে। রাজকে সে এভাবে দেখবে কল্পনাও করতে পারেনি। হাতের ব্যাগটা কাঁপতে কাঁপতে পড়ে যায়। মন দেখো, এটা আমার বাবাই। কথাটা বলার আগেই অধরা রাফিয়ার মুখটা চেপে ধরে বলল, মামুনি, উনি তোমার আঙ্কেল হবে। অপরিচিত লোককে আঙ্কেল বলতে হয়, এখন থেকে আঙ্কেল বলবে কেমন? রাফিয়া মাথা নাড়িয়ে বলল, ভু। অধরা রাজের এই অবস্থা দেখে আটকে উঠে। কি অবস্থা হয়েছে তার? রাজ কোন রকম মাথাটা ঘুরিয়ে অধরার দিকে তাকাতেই চমকে যায়। কাঁপা কাঁপা গলায় বলল, অধরা, তুমি? অধরা মাথা নিচু করে আছে রাজের দিকে, একটিবার চোখ তুলেও তাকাচ্ছে না। সেই চেনা কণ্ঠটা বুকের ভেতরটা ঝড় তুলে দিচ্ছে। কিন্তু অতীতের সে কথাগুলো এখনো কানে বাড়ি দিচ্ছে। তার তো কোন দোষ ছিল না, কেন তাকে তাদের দুজনের ভালোবাসার কাছে বলি দিয়েছে? কেন তাকে কলঙ্কিনী ট্যাগ লাগিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে? রাজের অতীত ভেবে খুব ঘৃণা হচ্ছে অধরার। বাট রাজকে সে এভাবে দেখবে কল্পনাতেও ভাবতে পারেনি। রাস্তায় পড়ে যাওয়ায় রাজের কপাল কেটে রক্ত ঝরছে। খুব করে ইচ্ছে করছে রক্তগুলো মুছে দেওয়ার। এমন সময় রাফিয়া রাজের কপালের কাটা জায়গায় হাত দিয়ে বলল, মামুনি দেখো, আঙ্কেলটার কপাল কেটে গেছে। কপাল কেটে রক্ত ঝরছে। মন, তুমি মাথাটা বেঁধে দাও না। ইস, আঙ্কেল, আপনার খুব কষ্ট হচ্ছে তাই না? না মামুনি, আমার খুব ভালো লাগছে। মন, কি করছো দেখছো না আঙ্কেলটা কষ্ট পাচ্ছে? তুমি কপালটা বেঁধে দাও। অধরা রুমাল দিয়ে কপালটা বেঁধে দিয়ে রাজকে হুইল চেয়ারে বসিয়ে দিয়ে বলল, আপনি কি একাই, আর কেউ সাথে আসেনি? বোন আছে, পানি নিয়ে আসতে গেছে। ও আচ্ছা, সাবধানে থাকবেন, আসি। অধরা যখন রাফিয়াকে নিয়ে চলে যাবে এমন সময় রাজ বলল, অধরা প্লিজ দাঁড়াও একটু। কে আপনি? নাম ধরে ডাকছেন আমায়? এত সাহস হয় কি করে আপনার? সরি, একটু দাঁড়ান, আপনার সাথে কথা আছে। আচ্ছা তাড়াতাড়ি বলেন। হুম বলছি। তার আগে বলেন, আমার বেবি কোথায়? আপনার বেবি মানে? অবৈধ সন্তানকে নষ্ট করে ফেলছি, যার জন্য আমার জন্মদাতা পিতা আত্মহত্যা করেছে। যে সন্তানের জন্য আমি কলঙ্কিনী উপাধি পেয়েছি, সে সন্তানকে আমি মেরে ফেলেছি। তাহলে এই সন্তানটাকে? এটা আমার সন্তান। আপনার সন্তান মানে? আপনার কাছ থেকে যখন চলে আসি কলঙ্কের বোঝা নিয়ে, ভেবেছিলাম আত্মহত্যা করব, কিন্তু পাইনি। পথে বখাটের হাতে পড়ি। তাদের হাত থেকে বাঁচতে দৌড়ে পালাতে গিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করে প্রায় 1 সপ্তাহ হসপিটালে থাকি। আর যাদের গাড়িতে অ্যাক্সিডেন্ট করি তারা সবটা জেনে নিজেই মেয়ের পরিচয় বড় করে, তখন নিজেই অবৈধ সন্তানকে নষ্ট করে দেয়। তার কয়েক মাস তারা আমাকে বিয়ে দেয়, আর এই বেবি হয়। আপনি ভুল করেও আমাদের জীবনে আসার চেষ্টা করবেন না। অধরার কথাগুলো রাজের বুকের ভেতরটা ফেটে যাচ্ছে। অধরার দিকে অসহায়ভাবে তাকিয়ে বলল, এ কি করছেন? সে সন্তান অবৈধ না, ওটা আমাদেরই সন্তান। সেদিন রাতে আপনি যা স্বপ্নে দেখেছেন সেটা স্বপ্ন ছিল না। আমি আর তিশা পরামর্শ করে এটা করেছি। তিশার কথাতেই কাউকে না জানিয়ে দেশে আসি আমি। সে কথা শুধু আমি আর তিশা জানত।
তিশার প্ল্যান মতোই আমি সেদিন রাতে তোমার রুমে প্রবেশ করি জানালার গ্রিল ভেঙে। তারপর তোমার সাথে রাত্রি যাপন। রাত শেষ না হওয়ার আগেই তোমাকে চেতনানাশক স্প্রে করে অজ্ঞান করে এসে পড়ি। আর সেই জন্যই তুমি মা হও। ওটা অবৈধ সন্তান ছিল না। আমাকে ক্ষমা করে দাও অদরা। আমি তোমার সাথে খুব অন্যায় করেছি। জানি আমি যে অপরাধ করেছি এই অপরাধের কোনো ক্ষমা নেই। তবুও বলছি আমাকে ক্ষমা করে দিও। অধরা মুচকি হেসে বলল, আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই। ভালো থাকবেন, দোয়া রইল। অধরার খুব করে ইচ্ছে করছে রাজের পাশে থেকে যাবার, কিন্তু চাইলেও যে সবকিছু সম্ভব না। অধরা চলে যাচ্ছে। রাজ বলতেও পারছে না, অধরা তুমি চলে যেও না, তুমি ছাড়া যে আমার কেউ নেই। কিন্তু রাজ বলতে পারছে না। কোন সাহসে বলবে সে? কোন অধিকারে বলবে? সে যে তার অধিকার হারিয়ে ফেলেছে। রাজ কাঁদছে। চোখে জল মুছার ক্ষমতাটাও নেই তার। হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। রাজের পাশেই খাবার নিয়ে দাঁড়িয়ে আছে নয়নতারা। রাজ নয়নতারার দিকে ঘাড় ঘুরাতেই নয়নতারা বলল, ভায়া কান্না করছো কেন? না চোখে কি যেন পড়েছে দেখতো। ভায়া মিথ্যা বলবে না, আমি সব শুনেছি। তুমি সব সত্যি কথা বললে না কেন? বোন আমার অধরাটা নতুন সংসার নিয়ে সুখে আছে। কিভাবে তার সংসারটা নষ্ট করি? ভায়া চলো বাসায়। নয়নতারা রাজকে হুইল চেয়ারে করে তার বাসায় নিয়ে যাচ্ছে। এদিকে গাড়িতে বসে অধরা কাঁদছে। কুলে বসে থাকা রাফিয়া বলল, মোম তুমি কাঁদছো কেন? আচ্ছা মোম, আমাদের বিছানার পাশে এই আঙ্কেলটার ছবি না? তুমি বলেছিলে ওটা তোর বাবাই। তোর বাবাই বিদেশ গিয়েছে, সেখান থেকে আসবে। অধরা রাফিয়াকে বুকের সাথে জড়িয়ে নিয়ে কাঁদতে লাগলো। মোম আমার বাবাই তাহলে আর কোনোদিন আসবে না বিদেশ থেকে? অধরা রাফিয়ার কথা শুনে তার কপালে চুমু দিয়ে বলল, মামুনি তোমার বাবাই আসবে। সত্যি মামুনি? কবে আসবে? অধরা ড্রাইভারকে বলল গাড়ি ঘোরাতে। ড্রাইভার গাড়ি ঘোরাতেই বলল, মিস্টার আহাদ, ওই যে হুইল চেয়ারে করে লোকটাকে একটা মেয়ে নিয়ে যাচ্ছে, তাদেরকে ফলো করেন। আচ্ছা ম্যাডাম। এদিকে রাজকে নিয়ে নয়নতারা গলির মুখে টিনের ছাউনি দেওয়া একটা বাড়িতে ঢুকলো। অধরা ড্রাইভারকে গাড়ি ঘুরিয়ে বাসায় নিতে বলল। বাসায় এসেই ফ্রেশ হয়ে রাফিয়াকে ঘুম পাড়িয়ে দিয়ে রাজের ছবিটা বুকে নিয়ে হাউ মাউ করে কাঁদতে লাগলো। এমন সময় কলিং বেলটা বেজে উঠল। অধরা কলিং বেলটা খুলেই চমকে গেল। মিস্টার নিয়ান এখানে। নিয়ান অধরাকে দেখে মুচকি হেসে বলল, কেন আসতে পারি না আমি? আপনার সাথে আমার ব্যবসায়িক সম্পর্ক, বাট কিছু না জানিয়ে হঠাৎ বাসায়। ভয় পাবেন না, আজ ভালোবাসা চাইব না। আমাদের বাসায় সন্ধ্যায় পার্টি আছে, আমার ছোট বোনের বাগদান অনুষ্ঠান উপলক্ষে, আশা করি আসবেন। আচ্ছা, চেষ্টা করব। চেষ্টা করলে হবে না, আপনি আমার স্পেশাল গেস্ট, আপনাকে যে আসতেই হবে। মিস্টার নিয়ান, আপনি মরিচিকার পিছনে ঘুরছেন, যেটা শুধু আপনাকে কষ্টই দিবে। আমার কষ্টের কথা আপনাকে ভাবতে হবে না। কষ্ট করে আইছেন তাহলেই হবে। আর রাফিয়া কোথায়? ওকে তো দেখছি না। রাফিয়া ঘুমাচ্ছে স্কুল থেকে এসে। ও আচ্ছা, আমি তাহলে আসি, পরে কথা হবে। নিয়ান চলে যেতেই অধরা আবারও তার রুমে চলে গেল। রাফিয়া এখনো ঘুমিয়ে আছে, আর রাফিয়ার বুকে রাজের ছবি। অধরার অজান্তেই তার চোখের জল টুক করে গড়িয়ে পড়ল। অধরা রাফিয়ার কপালে চুমু দিয়ে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। অধরার কান্না শব্দে রাফিয়ার ঘুম ভেঙে যায়। মাকে কান্না করতে দেখে রাফিয়া বলে, মোম তুমি কাঁদছিলে কেন? কি হয়েছে মোম? আচ্ছা মোম, আমার বাবাই কবে আসবে বিদেশ থেকে? আজকে রাস্তায় যে আঙ্কেলটাকে দেখলাম, আঙ্কেলটাকে দেখতে ঠিক আমার বাবাই এর মতো। আচ্ছা মোম, শুনেছি বিদেশ গেলে কথা বলা যায়। নানু ভাইয়ের সাথে আমার তো প্রায় কথা হয়, বাবার সাথে কেন হয় না? জানো মোম, আমার না অনেক কষ্ট হয় বাবাই এর জন্য। সবার বাবাই আছে, শুধু আমার বাবাই নেই। স্কুলে আমার সব বান্ধবীরা বাবাইকে নিয়ে অনেক গল্প করে। তাদের বাবাই কুলে নিয়ে আদর করে, খাইয়ে দেয়, বেড়াতে নিয়ে যায়।
আর আমার বাবাই পচা বাবাই, আমাকে আদর করতে আসে না, আমার সাথে কথা বলে না, তাই না মা? অধরা রাফিয়াকে কি বলবে বুঝতে পারছে না। ছোট মেয়েকে কিভাবে মিথ্যা বলবে, সত্যিটা কি বলে দিবে? সবকিছু ভেবে অধরা মনে মনে স্থির করলো রাফিয়াকে সব বলে দিবে। তাই রাফিয়াকে বুকের মধ্যে নিয়ে বলল, মারে তোকে একটা কথা বলি। হ্যাঁ বলো। আজ সকালে যে লোকটাকে দেখলি মা, সেই লোকটাই তোর বাবাই। সত্যি? মোম, চলো না বাবাইকে বাসায় নিয়ে আসি। বাবাইয়ের খুব কষ্ট হয়, আমার বাবাই হাঁটতে পারে না। চলো না মোম, বাবাইকে নিয়ে আসি বাসায়। না মা, আমাকে প্রমিস কর, আমি যখন বলবো তোর বাবাইকে বাবাই বলে ডাকতে তখন ডাকবি। আচ্ছা মোম, প্রমিস, তুমি বললে বাবাইকে বাবাই বলে ডাকবো। এই তো আমার লক্ষ্মী মামুনি। অধরা রাফিয়াকে বুকের মধ্যে নিয়ে গালি মুখে চুমু দিয়ে বলল, মামুনি তুমি বাসায় তোমার স্নেহা আন্টির সাথে খেলা করো, আমার একটু বাহিরে যেতে হবে, কাজ আছে। আচ্ছা মামুনি। এদিকে রাজ বিছানায় শুয়ে আছে, মাথাটা এখনো ব্যথা করছে। নয়নতারা রাজের মাথায় হাত ভুলাতে ভুলাতে বলল, ভাইয়া তুমি রাস্তায় আপুটাকে সবকিছু বললে না কেন? আর আপুটাই বা কে? আপুটার নাম অধরা, আমার স্ত্রী ছিল। কি বলছো ভাইয়া এসব? হ্যাঁ সত্যি, আমি আর তিশা আমেরিকায় থাকতে বিয়ে করি। আর অধরা ছিল তিশার সৎ বোন। তিশা তার বাবার সমস্ত সম্পত্তির জন্য অধরাকে বিয়ে করতে বলে, এবং তার কথা মতো অধরার সাথে রাত কাটাই, যেটা অধরা স্বপ্ন মনে করেছিল। আর সেই জন্য অধরা অন্তঃসত্ত্বা হয়। জানিস নয়ন, অধরা আমাকে অনেক ভালোবাসতো, কিন্তু আমি ভালোবাসার বিনিময়ে তার গায়ে কলঙ্কের কালি আর কষ্টই দিয়েছি। নিরপরাধ সতী একটা মেয়েকে কলঙ্কিনী বানিয়েছি। জানিস বোন, সত্যি আমি অধরাকে এখন অনেক বেশি ভালোবেসে ফেলেছি। তিশা আমার ভালো লাগা ছিল, আমি ভালোবাসা শিখেছি অধরার কাছ থেকে। তুই অধরাকে সব বলতে বললি না। আমি কিভাবে বলবো? অধরা যে অন্যজনের ঘরের রানী। আর আমি চাই না অধরা আমাকে করুণা করুক। আমি না হয় নীরবেই ভালোবেসে যাই। আর আমার এখন যে অবস্থা, এজন্য আমি মোটেও আফসোস করি না। আমি আমার পাপের ফল ভোগ করছি। আমার আরো কষ্ট হওয়া দরকার, আমি যে অধরার অবুঝ মন নিয়ে খেলা করছি। আমি যে তার চোখে অশ্রু ঝরিয়েছি। জানিস নয়ন, আমার অধরা আমার পা পর্যন্ত ধরেছিল একটু আশ্রয়ের জন্য। আমি দেইনি। আমার সাথে ঠিকই হয়েছে। যতদিন বাঁচবো ততদিন আল্লাহর কাছে একটা প্রার্থনাই করব, অধরা যার বুকেই থাকুক না কেন সে যেন ভালো থাকে। কথাগুলো বলতে বলতে রাজ ঘুমিয়ে গেলে নয়নতারা রুম থেকে বের হয়ে বারান্দায় বের হতেই দেখলো একটা গাড়ি তার বাড়ির সামনে এসে দাঁড়ালো। গাড়ি দেখে যতটা না বিস্মিত হয়েছে তার চেয়ে বেশি বিস্মিত হয়েছে গাড়ি থেকে অধরাকে বের হতে দেখে। অধরা গাড়ি থেকে বের হয়ে ইশারায় নয়নতারাকে ডাক দেয়। নয়নতারা অধরার কাছে যেতেই অধরা বলল, গাড়িতে উঠো। নয়নতারা গাড়িতে উঠলে অধরা নয়নতারাকে নিয়ে একটি রেস্টুরেন্টে বসে খাবার অর্ডার দিয়ে বলে, বোন তোমাকে একটা কথা বলি। হ্যাঁ ম্যাডাম বলেন। আর এটাও বলেও কেন আমাকে এখানে নিয়ে আসলেন? আমাকে ম্যাডাম ডেকো না, আপু বা বোন ডেকো তাহলেই হবে। আর হ্যাঁ রাজ, তোমার কি হয়? আমার ভাই হয়। ও তোমার সাথে কিছু কথা বলি, এসব কথা তুমি আর কাউকে বলতে পারবে না। প্রমিস করো আমার কাছে। আচ্ছা আপু, বলবো না। আপনি বলেন কি কথা? রাজের এ অবস্থা কিভাবে হলো? আর সেই বা প্যারালাইজ কিভাবে হলো? আর তিশা কোথায়? তিশা ম্যাডাম নাকি তিশার নামে একটা ছেলেকে বিয়ে করবে। আর রাজ ভাইয়া কয়েক মাস আগে গাড়ি অ্যাক্সিডেন্ট করে প্যারালাইজ হয়ে যায়। প্রথম কিছুদিন তিশা ম্যাডাম ভাইয়ার সেবা যত্ন করলেই তার কয়েকদিন পর রাত করে বাড়ি ফিরত। আর মাঝে মধ্যে তিশান ছেলেটাকে নিয়ে সারা রাত নোংরামি করত। সবকিছু রাজ ভাইয়ার সামনেই। রাজ ভাইয়া শুধু কাঁদতো, আর কিছু বলতে পারতো না। একদিন তিশা আপু সেন্সলেস হয়ে গেলে হসপিটালে নিয়ে যায়। পরে জানতে পারি তিশা আপু মা হতে যাচ্ছে। আর বেবি নাকি রাজ ভাইয়া না। রাজ ভাইয়া খবরটা শুনে অনেক কান্না করছে। আপুরে বলেছিল বেবি নষ্ট করতে।
আপু বেবি নষ্ট না করে রাজ ভাইয়াকে বাসা থেকে বের করে দিছে। আর ভাইয়া অসুস্থ হওয়ার পর ব্যবসায় একের পর এক লোকসান হওয়ার কারণে ভাইয়ার সব সম্পত্তি বাড়ি সহ নিলাম হয়ে যায়। শুনেছি সবকিছু দিশা ম্যাডাম আর তিশান মিলে করছে। জানেন ভাইয়া প্রতি রাতেই কান্না করে। অধরা নামে একটা মেয়ের ছবি বুকে জড়িয়ে নিয়ে ঘুমায়। অধরা কান্না করছে। নয়নতারা অধরার কান্না দেখে সবটা বুঝেও না বুঝার ভান করে বলল, আপু আপনি কেন কান্না করছেন? আপুরাজ যার ছবি বুকে নিয়ে কান্না করে সেই মেয়েটাই যে আমি। সত্যি আপনি সেই অধরা? হুম বোন, আমার একটা উপকার করতে হবে। কি উপকার? আমি রাজের চিকিৎসার ব্যবস্থা করব। যদি দেশে ভালো না হয় সিঙ্গাপুর নিয়ে যাব। তুমি শুধু আমাকে হেল্প করবে। ওকে হসপিটালে ভর্তি করবে। ও কিছু জানতে চাইলে বলবে এক স্যারে তোমার সবকিছু শুনে চিকিৎসা করাতে চেয়েছে। সত্যি বলছেন আপু? কিন্তু ভাইয়ার নাকি ভালো হওয়ার চান্স খুব কম। সেটা আল্লাহ ভালো জানে ভালো হবে কি হবে না। তুমি শুধু বলো না রাজকে কখনো যে চিকিৎসাটা আমি করাচ্ছি। এটা রাজ শুনলে কখনোই চিকিৎসা করাতে চাইবে না। আর হ্যাঁ, আজকের কোন কথাই রাজ যেন জানতে না পারে। আর তুমি চিন্তা করো না, তোমার সব দায়িত্ব আমার। আচ্ছা আপু, আমি কাউকেই বলবো না। আপনি সত্যিই অনেক মহান। আপনাকে এতটা কষ্ট দেওয়ার পরও আপনি ভাইয়ের জন্য এত কিছু করতেছেন। আপু বাদ দেও এসব। চলো তোমাকে বাসায় পৌঁছে দেই। রাজ আবার তোমাকে না দেখলে পেলে চিন্তা করবে। আচ্ছা আপু। অধরা নয়নতারাকে বাসায় পৌঁছে দেয়। নয়নতারা অধরার কথা মতো রাজকে সবকিছু বলে চিকিৎসার জন্য রাজি করায়। দুদিন পরেই একটা লোক এসে অ্যাম্বুলেন্সে করে জাতীয় অর্থোপেডিক হসপিটালে নিয়ে যায়। ডাক্তার রাজের কন্ডিশন বুঝে অধরাকে জানায় এখানে যে চিকিৎসাতে ভালো হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। তাই সিঙ্গাপুরে নিয়ে উন্নত চিকিৎসা করালে ভালো হতেও পারে। অধরা ডাক্তারের কথা শুনে 2 সপ্তাহের মাঝেই রাজকে সিঙ্গাপুর পাঠিয়ে দেয়। আর অফিসের কাছে অধরাও রাফিয়াকে নিয়ে সিঙ্গাপুর যায়। দূর থেকে মামে রাজকে দেখে আসে। রাফিয়া বারবার অধরাকে বলে, মম তুমি আমাকে বাবার কাছে যেতে দাও না। অধরা রাফিয়ার গালে মুখে চুমু দিয়ে বলে, মারে এখন গেলে যে তোর বাবাই ভালো হবে না, আর হাঁটতে পারবে না। আচ্ছা যাব না। অধরা প্রতি ওয়াক্ত নামাজ শেষে রাজের সুস্থতার জন্য দোয়া করে। আল্লাহর অশেষ রহমতে 3 মাস পরেই রাজ পুরোপুরি সুস্থ হয়ে যায়। সুস্থ হয়ে সপ্তাহখানেকের মাঝেই দেশে ফিরে। দেশে ফিরেই রাজ অধরার সাথে দেখা করে। অধরার কাছে ক্ষমা চায়। রাজ জানতে পারে অধরার হাজবেন্ড মারা গেছে। তাও নয়নতারার কাছে সবটা জেনে রাজ ভাবে অধরা যদি তাকে ক্ষমা করে বুকে টেনে নেয়। কিন্তু অধরা রাজকে অপমান করে বের করে দেয়। আর এটাও বলে নেক্সট টাইম তাকে যদি তার আশেপাশে দেখে তাহলে পুলিশে দিবে। অধরার এসব কথা শুনে রাজ বলে, অধরা তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি জানি আমি তোমার সাথে বড্ড বেশি অন্যায় করছি। তবে এটাও সত্যি এখন তোমাকে নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলেছি। হা হা, ভালোবাসা। যেদিন আপনার পায়ে পড়ে একটু আশ্রয় চেয়েছিলাম সেদিন কোথায় ছিল আপনার ভালোবাসা? আপনি নিজেই আমার সাথে রাত কাটিয়ে আমার গর্ভে থাকা আপনার সন্তানকে অস্বীকার করেছিলেন। তখন কোথায় ছিল আপনার ভালোবাসা? আপনি ভালোবাসলেও আমি আপনাকে ভালোবাসি না। আমি আপনাকে জাস্ট হেট করি। তুমি যতই হেট করো বাট আমি তোমাকে ভালোবাসি। আর তোমাকেই ভালোবাসবো। তুমি আমার হার্ট। তুমি আমার জীবন। একটু বুকে জড়িয়ে নিবে। রাজ প্লিজ তুমি আমার সামনে থেকে চলে যাও। তোমার ওই মুখ দেখতে চাই না। অধরা আমি কি কখনোই ক্ষমা পাওয়ার যোগ্য না? আমাকে কি শেষবারের মতো সুযোগ দেওয়া যায় না? জানো অধরা, আমার অ্যাক্সিডেন্ট হওয়ার পর বুঝেছি তুমি আমার জীবনে কি ছিলে। প্যারালাইজ হওয়ার পর বুঝতে পারি তুমি আমার ভালোবাসা। তিশা আমার আর তোমার সাথে যা করেছে সব আমার আর তোমার সম্পদের জন্য। যেদিন তোমাকে রাস্তায় দেখি সেদিন অনেক খুশি হয়েছিলাম। কিন্তু সেদিন বলিনি তোমার করে নিতে। কারণ আমি পঙ্গু ছিলাম। চাইনি তোমার করুণা পেতে। বাট আল্লাহর অশেষ রহমতে আমি সম্পূর্ণ সুস্থ। তাই তোমার কাছে আমার ভালোবাসা ভিক্ষা চাই। আমি সত্যিই তোমাকে ছাড়া বাঁচবো না অধরা। আমার প্রতিটা মুহূর্ত কাটে তোমার কথা ভেবে।
না পারি ঘুমাতে, না পারি খেতে। সারাক্ষণ তোমার স্মৃতিগুলো আমাকে বড্ড জ্বালায়। অধরা রাজের কথা শুনে ঠাস করে তার গালে চড় বসিয়ে দিয়ে বলল, বাহ, কি সুন্দর ড্রামা! এখন আমার সম্পত্তি দেখে তোমার ভালোবাসাও তলিয়ে পড়ছে। আমি জানি তুমি আমাকে নয়, আমার সম্পত্তিকে ভালোবাসা। আর হ্যাঁ রাজ, তোমাকে একটা পরামর্শ দেয়, তুমি আমার পিছনে না ঘুরে অভিনয়ে নাম লিখাও। অনেক জনপ্রিয়তা পাবে, আমি গ্যারান্টি। আর লাস্ট ওয়ার্নিং, আমি তোর মুখ দেখতে চাই না। তুই আমাকে ভালোবাসলে আর কোনোদিন আমার সামনে আসবি না। রাজ বাম হাতে গালটা ধরে অধরার দিকে করুণ দৃষ্টিতে তাকালো। অধরা মাথা নিচু করে আছে। রাজ কোনো রকম কান্না চেপে বলল, ভালো থাকবেন। এই রাজ আর কোনোদিন ভালোবাসার দাবি নিয়ে আপনার সামনে আসবে না। আর বললেন না টাকার জন্য। ছি, কিভাবে বললেন আপনার টাকার জন্য আমি আপনাকে ভালোবাসি? যাই হোক, আমার ব্যবহারে কষ্ট পেলে আমাকে ক্ষমা করবেন। কথাগুলো বলে রাজ অধরার বাসা থেকে বের হয়ে যেতেই পাশের রুম থেকে রাফিয়া দৌড়ে এসে অধরাকে জড়িয়ে ধরে বলল, মামুনি, তুমি বাবাইকে মারলে কেন? অধরা কিছু বলছে না। রাফিয়াকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। সেদিনের পর রাজ আর অধরার সামনে যায়নি। বাসা চেঞ্জ করেছে। নয়নতারা বাসায় থাকে। রাজ গার্মেন্টসে কাজ করে। একদিন অফিস থেকে আসলে নয়নতারা একটি অফিসের কার্ড দিয়ে বলে, ভাইয়া, যে লোকটা তোমার চিকিৎসা করেছে উনি এই কার্ডটা দিয়ে বলছে যোগাযোগ করতে। 3 দিন পর ভাইবা পরীক্ষা। তুমি যাও, আশা করি চাকরিটা হয়ে যাবে। রাজ নয়নতারার কথা মতো 2 দিন পর কার্ডের ঠিকানা অনুযায়ী সে অফিসে যায়। সবার ভাইবা শেষে রাজের ডাক পড়লে রাজ ভেতরে ঢুকেই অধরাকে দেখে চমকে যায়। অধরার কুলে রাফিয়া বসে আছে। রাজ অধরাকে দেখেই রুম থেকে বের হয়ে যাচ্ছে, যখন তখন অধরা রাফিয়াকে বলে, মামনি, তোমার বাবাই চলে যাচ্ছে, তোমার বাবাইকে আটকাও। রাফিয়া তার মোমের দিকে তাকিয়ে আছে। কি হলো মামুনি, যাও, তোমার বাবা তো চলে যাচ্ছে। রাফিয়া তার মোমের কুল থেকে নেমে দৌড়ে রাজের সামনে গিয়ে দাঁড়ায়। রাজ রাফিয়াকে দেখে বলে, মামুনি কিছু বলবে? হুম বাবাই। তুমি আমাকে আর মমকে রেখে কোথায় যাচ্ছ? আমাদের ছেড়ে কোথাও যাবে না, জানো না আমার কষ্ট হয়। রাফিয়ার মুখে বাবাই ডাক শুনে রাজের বুকটা কেমন করে ওঠে। রাফিয়া রাজের হাতটা ধরে বলে, জানো বাবাই, যেদিন প্রথম তোমাকে রাস্তায় দেখি সেদিনই চিনে ফেলি তুমি আমার বাবাই। কেননা মম প্রতি রাতে তোমার ছবিটা বুকে নিয়ে কাঁদতো আর বলতো, এটা তোর বাবাই। সেদিন রাস্তায় মম বাবাই ডাকতে না করেছিল। ও বাবাই বলো, তুমি আমাকে আর কখনো ছেড়ে যাবে না। রাজ রাফিয়াকে কি বলবে বুঝতে পারছে না। অধরার সেদিনের কথাগুলো মনে পড়ে যাওয়ায় রাফিয়াকে বলল, মামনি, আমি যে গরিব, তোমার মম কষ্ট পাবে, তুমি তোমার মমের কাছে যাও, আমি আসি। রাজ যখন রাফিয়াকে রেখে বাহির হতে যাবে তখন অধরা পিছন থেকে বলল, তোমার মেয়েকে রেখে কোথায় যাচ্ছ? রাফিয়া তোমারই মেয়ে, আর তোমার পর কাউকে তোমার স্থানে বসাতে পারিনি গর্ভের সন্তানকে নষ্ট করে। তুমি আমাকে ভালোবাসতে না পারো, তবে আমি তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি এবং ভালোবাসবো। তোমার সামনে কখনো যাইনি, শুধু চেয়েছি তুমি হ্যাপি থাকো। বিশ্বাস করো, যেদিন তোমাকে রাস্তায় ও অবস্থায় দেখি তখন মনে হয়েছিল আমার বুকে কেউ পাথর তুলে দিয়েছে, কষ্টে কলিজা ফেটে যাচ্ছিল। তাহলে সেদিন রাস্তায় অপিচিদের মতো ফেলে রেখে এসেছিলে কেন? এমন সময় নয়নতারা অফিসে আসে। নয়নতারা রাজের কথা শুনে বলে, ভাইয়া, তাকে বলছো যে তোমাকে রাস্তায় রেখে চলে গেছে? জানো, সেদিন তোমাকে বাসায় নিয়ে যাওয়ার পর বিকেলে অধরা আপুর সাথে কথা হয়। আপু তোমার চিকিৎসার সব দায়িত্ব নেয়। আজ তুমি সুস্থ, এর পিছনে আপুর অবদান। আপু শিহাব ভাইয়ার মাধ্যমে তোমার চিকিৎসা করেছে, কারণ তুমি যদি সব শুনে নিজের চিকিৎসা না করো। রাজ কি বলবে বুঝতে পারছে না। চোখের পানি মুছে অধরাকে বলল, কলিজার টুকরা, তাহলে সেদিন কেন দাঁড়িয়ে দিয়েছ? রাজ, সেদিন তোমার সাথে খারাপ ব্যবহার করেছি যেন বুঝতে পারি আমার জীবনটাকে আমাকে সত্যিই ভালোবাসে কিনা। তা কি বুঝলেন? না, সত্যি ভালোবাসে না। ভালোবাসলে একবার বুকে টেনে নিত।
অধরা কথা শেষ করার আগেই রাজ অধরাকে টান দিয়ে বুকে জড়িয়ে নেয়। অধরাও রাজকে শক্ত করে বুকে জড়িয়ে নেয়। অধরা কাঁদছে। অধরার চোখের পানিতে রাজের শার্ট ভিজে যাচ্ছে। রাজ অধরার কপালে ভালোবাসার স্পর্শ এঁকে দিয়ে বলল, কি হলো, কাঁদছো কেন? তুমি আমাকে আবার ছেড়ে যাবে না তো? না, আর কোনোদিন তোমাকে ছেড়ে যাব না। এমন সময় রাফিয়া বলল, বাবাই আমাকে বুকে নিবে না। রাজ অধরাকে ছেড়ে দিয়ে টান দিয়ে রাফিয়াকে বুকের সাথে জড়িয়ে নিয়ে গালে মুখে আদর দিয়ে বলল, আমার মাটাকে যে বুকে নিতেই হয়। দিনগুলো ভালোই যাচ্ছিল। হঠাৎ একদিন অধরা মাথা ঘুরিয়ে পড়ে গেলে অধরার সাথে সাথে হসপিটালে নিয়ে যাওয়া হয়। ডক্টর অধরাকে দেখে বলে, মিরাজ, খুশির খবর, আপনাদের পরিবারের নতুন মেহমান আসছে। অধরা ডাক্তারের কথা শুনে খানিকটা লজ্জা পেয়ে যায়। ডাক্তার রুম থেকে চলে যেতেই রাজ অধরার কপালে চুমু দিয়ে বলে, এবার কিন্তু মেয়ে হওয়া চাই ঠিক তোমার মতো। তুমিও না, যাও তো, আমার লজ্জা করে না। রাজ হসপিটালের বিল পেমেন্ট করে বের হওয়ার সময় তিশার মাকে দেখে চমকে যায়। তিশার মা রাজকে দেখে বলে, রাজ, তুমি হাঁটতে পারো? ঘুম পারি তো। ডক্টর না বলেছিল তুমি কোনোদিন সুস্থ হবে না? আল্লাহ চাইলে সব হয়। এমন সময় অধরা রাফিয়াকে নিয়ে রুম থেকে বের হয়েই তার সৎ মাকে দেখে চমকে যায়। মা, আপনি এখানে? অধরা, তুমি এতদিন কোথায় ছিলে? জানো তোমাকে কত খুঁজেছি। মারে, ক্ষমা করে দিও। তোমার প্রতি অনেক অবিচার করেছি। আরে না, আমার জন্য বাবা মারা গেল। আপনি যা করছেন ঠিকই করছেন। না মা, তোমার জন্য না। তোমার বাবাকে তিশা প্ল্যান করে মেরেছে। তোমার বাবা মরেনি, তাকে মেরেছে তিশা সম্পদের জন্য। কি বলছেন আপনি এসব? হ্যাঁ, ঠিকই বলছে। আর তোমাদের সাথে অন্যায়ের পরিণাম ভোগ করছি। তিশা আর তিশান দুজনেই মারা গেছে এইডস রোগে আক্রান্ত হয়ে। মরার আগে রাজকে আর তোমাকে কত খুঁজেছে, ক্ষমা চাওয়ার জন্য পাইনি। আর আমাকেও তোমরা ক্ষমা করে দিও। আমিও এই পৃথিবীর অল্প কয়েকদিনের মেহমান। আমার ব্লাড ক্যান্সার লাস্ট স্টেজে আছি। অধরা আর কিছু বলল না। রাজকে নিয়ে হসপিটাল থেকে আসার পথে আকাশপ্রাণে তাকিয়ে শুধু বলল, আল্লাহ, তুমি সত্যিই মহান। তুমি ন্যায় বিচারক। এমন সময় রাজ অধরার হাতটা শক্ত করে ধরল। সমাপ্ত।